আজকের অনুষ্ঠানটা একটু অন্যভাবে ভাবা হয়েছে। এটা পরীক্ষামূলক ভাবনা। আমরা গল্পকে দেখব, গল্পকারকে নয়। আজকের অনুষ্ঠানে গল্পকারেরা গল্প পড়বেন না, গল্প পড়বেন অন্য কেউ। গল্পকারেরা অনুষ্ঠানে আছেন কিন্তু অন্তরালে আছেন। তাদের ভূমিকা একটা আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। একটি ছোট গল্প, 4টি অনুগল্প পাঠ করা হবে। আলোচকেরা আলোচনা করবেন গল্পের, কিন্তু তারা জানেন না কাদের গল্পের আলোচনা করছেন। বিজ্ঞপ্তিতে গল্পকার, যারা গল্প পড়বেন, এমনকি আলোচক, কারোর নাম উল্লেখ করা হয়নি। সবটাই জানা যাবে আজকের অনুষ্ঠানে। এবার শুরু করছি আমরা। প্রথমে গল্প পড়বেন দেবাশিস দে, তারপর সুরশ্রী ঘোষ সাহা। এই দুটো গল্প নিয়ে যিনি আলোচনা করবেন তিনি তৈরি আছেন যথারীতি। পরে ঘোষণা করছি নাম। আমি দেবাশিস দেকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। দেবাশিস দে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার যে গল্পটা পড়ছি, গল্পের নাম একটি সত্যি গাছের গল্প। একটু জোরে দেবাশিস। একটি সত্যি গাছের গল্প। ছাদে এসে ইজি চেয়ারে বসে আছে বসবো। ছাদে এসে ইজি চেয়ারে পেতে বসে আছে যিশু, মধ্য বয়স। বিকেলেই কাজ থেকে ফিরে আসে সে। সন্ধ্যায় গাছে জল দিয়ে এক কাপ চা নিয়ে বেশ কিছুটা সময় ছাদে কাটায়। কখনো পায়চারি করে, কখনো বসে থাকে। ছেলেবেলায় কথা ভাবে। আকাশে বুদ্ধ পূর্ণিমার চাঁদ। খুব ভালো লাগে এই যিশু। মাধবীলতার গন্ধ, বেল আর গন্ধরাজের গন্ধ তার মন ভালো করে দেয়। আজও সে তৃপ্তিতে চায় চুমুক দেয়। আম গাছটায় এবার অনেক আম হয়েছে, এখন অবশ্যই ছোট। হাওয়া দিলে দু একটা আম বসে পড়ে গাছ থেকে। জিষ্ণুর মনে পড়ে ঠাকুরদার কথা। বছর 60 আগে ঠাকুরদা রথের মেলা থেকে চারা এনে এই গাছটা লাগিয়েছিল। তখন ছিল ওদের 51বর্তী পরিবার। পরে ঠাকুরদা আর ঠাকুমার মৃত্যুর পর সম্পত্তি ভাগ হল, ভারী আলাদা হলো। আম গাছটা যিশুদের ভাগে এসে পড়ল। মনে পড়ে যিষ্ণুর, একটা সময় এই আম গাছটায় আম হতো না। যিষ্ণু অনেকবার কাটতে বলেছিল গাছটা, ওর বাবা কাটতে দেয়নি। একবার কে যেন সিঁদুর মাখানো একটা গজাল পুঁতেছিল এই গাছটার শিকড়ে। তখন এক তান্ত্রিক গাছটা কেটে ফেলতে বলেছে, না হলে খুব ক্ষতি হবে ওদের পরিবারে। যিষ্ণু বাবা কেন যেন গাছটা কাটতে দেয়। অনেক অশান্তি হয়েছিল বাড়িতে। বাবা চলে গেলে পর আবার কয়েক বছর গাছে আম ফলেছিল, তবে সে স্বাদ আর নেই। আম পাকলেই পোকা লেগে যাচ্ছে। কথা হলো কেটে ফেলা হয়। অকারণ পাতা পড়ে থাকে, উঠোনটা নোংরা হয়। যিষ্ণুর মা বললে, তাতে কি, বাড়িটা তো অনেক ছাওয়া দেয়, ঠান্ডা থাকে। কাটিস না খোকা, রেখে দে। তোর বাবা চাইতেন গাছটা থাকুক, ফলে গাছটা কাটা গেল না ওর মায়ের জন্য। কয়েক বছর হলো মাও নেই, যিষ্ণু একা। আর গাছ কাটার কথা মনেও আসে তার। আছে থাক, এখন গাছটাকে ওর আপন মনে হয়। এই তো এবছর কত আম হয়েছে, পাড়ার লোকেরা কুড়িয়ে নিয়ে যায়। এখন হাতে হেলে পড়েছে গাছটা, বড় মায়াময় মনে হয় রাতের বেলা। দিনের বেলা হরেক রকম পাখি আসে। এখন এই বুদ্ধ পূর্ণিমার দুধ সাদা জ্যোৎস্নায় আম গাছটা ধীরে ধীরে জিষ্ণুর খুব কাছে চলে আসছে। কানে কানে কথা বলছে, যেন এখনই সেটা মানুষ হয়ে উঠবে ওর টি টেবিলের সামনে। জিষ্ণুর চোখ জ্বালা করে, সে চোখ বুঝে ফেলে। গল্প শেষ। ধন্যবাদ দেবাশিস। এবার আরেকটি অনুগল্প পাঠ করবেন সুরশ্রী ঘোষ সাহা। সুরশ্রী ঘোষ সাহা। নমস্কার, শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, শোনা যাচ্ছে।
নাম মুক্তির লক্ষ্মী লাভ। কাঁঠাল তলায় লক্ষ্মী বসে বসে পাতা চিবুচ্ছে। দেখলেই মাথা গরম হয়ে যায়। যত নষ্টের মূল। বেড়া কলমির ডালটা দিয়ে শক করে দিল এক ঘা। লক্ষ্মী ব্যাঁ করে উঠতেই কাকির গলা, তুই আবার লক্ষ্মীরে ডিস্টার্ব করতেছস? ভাত দাও, স্কুলের দেরি হয়ে যাবে। স্কুল যাইবো? এ কোথাকার লাট সাহেব আইলেন আমার। তোরে যে কোলাম কাকার সাথে একটু দোকানে গিয়া বহ। কদিন ধইরা লোকটার শরীরটা বেজুত, হেইডা তোমার কানে ঢুকে না? স্কুলের নাম শুনলেই কাকির মাথা গরম হয়ে যায়। দেরি করলে মাস্টার মারবে। বুড়ো আঙুলে মাটি তুলতে তুলতে বলে মুক্তি, কবি বাড়িতে কাম আছিল, নয়তো যাইস না আইজ। কাকি অন্য দেশের মানুষ, কাকির ভাষা মাঝে মাঝে বোঝে না সে। মুক্তি আকাশের দিকে চায়, ঘুড়ি ওড়া দেখে। আগে ঘুড়ি ওড়াতই, তখনও মহামারী আসেনি, মা বাবা আর বোনকে গিলে ফেলেনি। রান্নাঘরে ভাত দিছি, গিল্লা উদ্ধার করো। কাকার কাছে যাইবা না, হেত বোঝানি যাইতেছে। কটা কাঁঠালের ডাল কাইটা ফেলাও দেখি, কেষ্টর জীব না খাইয়া আছে। আহারে কত খিদা পাইছে আমার বাছার। কাকির কোনো ছেলেপুলে নেই, তাকে দেখতে না পারলেও লক্ষ্মীকে কাকি খুব ভালোবাসে, ঠিক মায়ের মতো। মায়ের কথা মনে পড়তেই হঠাৎ মনটা খারাপ হয়ে গেল মুক্তির। পুকুরে হাত ধুতে নেমে কি মনে হতে পিছন ফিরল সে, দেখলো কাকি লক্ষ্মীকে আদর করছে। রান্নাঘরের বদলে রাস্তার দিকে পা বাড়ালো মুক্তি। কাকার বাড়ির পাশেই রেল লাইন। রেল ব্রিজের এক পাশে সিমেন্টের রেলিংটায় চুপ করে বসতে ভালো লাগে তার। কত কথা মনে পড়ে, মুক্তিপদ দাস, হারানপুর হাই স্কুল, ক্লাস 8, রোল নম্বর 1, সেই সেদিনের মুক্তি। আর আজ এখানকার স্কুলে কাকা ভর্তি করেছি ঠিকই, নাম কাও আসতে। প্রায় নানান কাজের অছিলায় কাকি স্কুলে যেতে দেয় না, অথচ মা বলতো লেখাপড়া শিখে মানুষ হবি। আর মানুষ, হু হু করে কেঁদে ফেলে মুক্তি। একটা সময় রেলিংটাকে আঁকড়ে ধরে ঘুমিয়েও পড়ে। কতক্ষণ কেটে গেছে, বেলা গড়িয়ে বিকেল, পেট চুই চুই করছে, কারা যেন আসছে। মুক্তি উঠে দাঁড়ালো, কাকি, পিছন পিছন লক্ষ্মী। পাশে এসে ডেকে উঠলো প্যাঁ। ফ্যাল ফ্যাল করে অবোধ চোখে চেয়ে রইল মুক্তির দিকে, ঠিক তার বোনটার মতো। হঠাৎ এগিয়ে এসে কাকি হাত বুলিয়ে দিল মুক্তির মাথায়, বলল, চল বাপ, বাড়ি তো চল। নমস্কার। প্রথম দুজন পড়ছে, তাদের আলোচনা করুন, তারপর সেকেন্ড ফেজে। ধন্যবাদ সুরশ্রী। এই গল্প দুটি নিয়ে আলোচনা করবেন বৈশালী সেন। নমস্কার, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে। প্রথমে জানাই এই উদ্যোগটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লেগেছে, এবং আমাকে যে এই ক্ষেত্রে নির্বাচন করা হয়েছে তার জন্য আমি ভীষণভাবে সম্মানিত। আমি প্রথম যে গল্পটা পাঠ করা হয়েছে সেটার বিষয়ে জানি। ইকো আসছে কেন? একটা প্রতিধ্বনি হচ্ছে। না, ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, পড়ুন। প্রথম গল্পটির নাম লেখক দিয়েছেন একটি সত্যি গাছের গল্প। আমরা বুঝতেই পারি একটা গাছ থাকবে গল্পের মধ্যে, যেটা আমরা ধীরে ধীরে যখনই এগোচ্ছি তখনই বুঝতে পারছি জিষ্ণু, যে চরিত্রটি গল্পের প্রধান চরিত্র, সেই চরিত্র একটি ছাদে মধ্যে তার গাছ গাছালির মধ্যে সে সময় কাটাচ্ছে এবং সময় কাটাতে তার ভালো লাগে। এই ভালো লাগাটা তার কিন্তু হঠাৎ করে জন্মায়নি। প্রথমে গাছের প্রতি ভালোবাসাটা তার দেখা যাচ্ছে বংশ পরম্পরায় এসেছে, যেটা তার দাদু ঠাকুমা, কখনো বাবা মা, এদের থেকে সে পাচ্ছে এবং সেই পাওয়াটাকে সে বর্তমানে বয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে আমরা প্রকৃতিকে আমরাও প্রত্যেকে চিনি,
চিনতে চিনতে এগোই, আমাদেরও দায় দায়িত্ব বাড়ে প্রকৃতির প্রতি। এই গল্পটা পড়তে গিয়ে আমার এই জায়গাটা ভীষণভাবে ছুঁয়েছে। আম গাছটাকে নিয়ে তার যে প্রথমে বিরক্তিটা বারে বারে ঝরে পড়ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে তার বাবা মায়ের গাছের প্রতি যে ভালোবাসাটা দেখা যাচ্ছে, এই তন্ত্রটা উঠে আসছে একটু একটু করে। এবং একটা জায়গায় কোথাও না কোথাও এই তান্ত্রিক মানে যেখানটা কুসংস্কারের একটা অংশ তুলে আনছেন লেখক, যেটাকে পরিবার মানছে না বা তার প্রতিবাদ করছে, অর্থাৎ একটি শিক্ষিত পরিবারের চিত্র আমরা এখানে দেখতে পাই। এবং শেষ অংশে যেখানে আমরা যাচ্ছি, সেই জায়গাতে আমরা দেখছি জিষ্ণু একা। এই একাকিত্বটা তাকে এখন ঘিরে রাখছে এবং একা সে অনুভব করতে পারছে না অনেক সময়, যখন সে গাছের মায়াটা তাকে, যে গাছটাকে নিয়ে তার বিরক্তি ছিল, সেই গাছ তাকে অনেকটাই সঙ্গ দিচ্ছে, দূর করে দিচ্ছে একাকিত্ব। এই জায়গাটা যেখানে আমরা শেষ যাচ্ছি, যেখানে জিষ্ণু চোখ জ্বালা করছে, সে চোখ বুজে ফেলছে। আমরা জানি প্রকৃতিকে আমরা নারী হিসেবে দেখে থাকি, অর্থাৎ নারী নারীর ক্ষেত্রে আমরা এখানে কোথাও তার গল্প বলার মধ্যে জিষ্ণুর জীবনে নারীর অনুপস্থিতিটা কোথাও না কোথাও টের পাচ্ছি। জিষ্ণু যে জায়গাটাতে চোখ জ্বালা করছে, অর্থাৎ তাকে কল্পনা করছে সন্ধ্যেবেলাটা, যে শূন্যতাটা, সেই গাছ তাকে ইজি চেয়ারের সামনে বসতে এবং তার সেই শূন্যতাটা দূর করছে। এইখানটাতে আমার তাই মনে হয়েছে। এছাড়া দ্বিতীয় গল্পে যদি যাই, দ্বিতীয় গল্পে যেখানটা মুক্তি লক্ষ্মী লাভ, এই গল্পটার নামটা আমার পড়তে গিয়ে মনে হয়েছিল লক্ষ্মী বলতে আমরা অর্থ লাভের কথা বলতে পারি, আর না হলে কোনো স্ত্রী মানুষকে লাভ এর ক্ষেত্রে কথাটা আসে। কিন্তু লেখক প্রথম লাইনেই বুঝিয়ে দিল লক্ষ্মী কাঁঠাল তলাতে বাঁধা এবং সে পাতা চিবোচ্ছে, অর্থাৎ আমরা একটা চতুষ্পদী প্রাণী কল্পনা করছি এবং সে ব্যয় শব্দের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি সেটা কোন প্রাণী। এরপরে কাকি ঢুকছেন, কাকির সাথে সাথে তার সম্পর্কটা আমরা বোঝার চেষ্টা করছি। নিঃসন্তান কাকি যেভাবে পশুকে ভালোবাসতে পারছে, তাকে মেনে নিতে পারছে না। এই একটা দ্বন্দ্ব বা এই একটা একটা মনোকষ্ট, বাবা মা বোনকে হারিয়ে মুক্তি দেখতে পাচ্ছি চিত্রটা আমরা। এবং সেটা ভালোবাসতে কাকি তাকে পারে না বলে রাগটা গিয়ে লক্ষ্মীর উপরে তার পড়ছে, এবং যার জন্য বেড়া কলমির ডালটা দিয়ে লক্ষ্মীকে মারে সে। স্কুলে যেতে চায়, কিন্তু কাকি যে শিক্ষিত পরিবার নয়, সেই পরিবার থেকে আসেনি, পড়াশোনার গুরুত্বটা তার কাছে অতটা পায় না, সে বোঝে না। তাই সে যে জায়গাটা বলে যে পড়াশোনা করতে হবে না, তার মানে আমরা কাকি যে পরিবার থেকে আসছে, সেই পরিবারটা আমরা তার অর্থনৈতিক সামাজিক অবস্থানটা আমরা এই লেখা থেকে বুঝতে পারছি। কিন্তু তার ভেতরে মায়া মমতা পূর্ণ। আমরা দেখেছি যখন কথা সাহিত্যিক শরৎচন্দ্রের আমরা মহেশ পড়েছি, গোকুল আর মহেশের ভালোবাসা প্রেম আমাদের এখনো চোখ ভিজিয়ে দেয়। এই জায়গা থেকে আমাদের সেই অনুভূতিগুলো আমরা সেখান থেকে বুঝেছি প্রাণী আর মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটা। এরপরে আমরা যত এগোতে থাকি, কাকির কাছ থেকে ভাত চাওয়া, এবং এতটাই রাগ হয়েছে লক্ষ্মীকে সে ভালোবাসছে কাকি, সেই জায়গাটা থেকে তখন মুক্তি রাগের চোটে না খেয়ে, এত জোর খিদে পেয়েছে, ভালোবাসাটা সে পাচ্ছে না, এই রাগ থেকে সে খাওয়াটাকেও সে ভুলে থাকতে চাইছে, খিদেটাকেও সে
জিয়ে রাখছে নিজের মধ্যে। সে চলে যায় রেল স্টেশনের কাছাকাছি, অর্থাৎ আমরা এটা একটা রেল বস্তি হিসেবে দেখতে পারি, যে জায়গাটা কল্পনা করা যায়। সেখানে সে ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে, বুঝতে পারে যে তার প্রতিও কাকির ভালোবাসাটা হয়তো সেইভাবে প্রকাশ পায় না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা বা তার প্রকাশ ভঙ্গি মেনে একর মতন নয়, মায়ের মতন নয়, কিন্তু সে তো আসলে মা, নারী। তাই তার মাথায় হাত বুলোয় এবং লক্ষ্মীর যে একটা দৃষ্টি, পশুদের যে দৃষ্টিটা থাকে, যে দৃষ্টি দিয়ে সে তার শব্দ দিয়ে বোঝাতে পারে না আমাদের মতন, তার দৃষ্টি দিয়ে সে বোঝায় যে সে কিভাবে তাকেও ভালোবাসে। অর্থাৎ মুক্তি তাকে ভালো না বাসলেও, রাগ করলেও হয়তো এই অভিমান বা রাগের মধ্যে দিয়ে একটা ভালোবাসার প্রকাশ মুক্তিও দেখিয়ে থাকে। সেই প্রকাশটা কিন্তু লক্ষ্মী, যেটা আমরা দেখতে পাই ডাকের মধ্যে দিয়ে, যেমন ফ্যাল ফ্যাল করে অবুঝ চোখে চেয়ে থাকে মুক্তির দিকে, এখানে তার কোথাও না কোথাও বোনকে পাওয়ার একটা আলোচনা, মানে জায়গাটা এসে যায়। এবার যে জায়গাটা আমরা আলোচনাতে আসছি সেটা হচ্ছে, আমরা যখন অনুগল্প লেখার জায়গাটাতে থাকি, দুটো গল্পই আমার পড়ে মনে হয়েছে সার্থকতার দিক থেকে। আমি মার্জনা চেয়ে নেব সকলের কাছ থেকে। আমি ভীষণই ছোট এবং সামান্য লেখালেখির সাথে যুক্ত। দুটো গল্পই কোথাও না কোথাও ছোট গল্প হিসেবে পূর্ণতা লাভ করার একটা জায়গা ছিল। অনুগল্প যে জায়গাটাতে মোড় নেয়, অর্থাৎ আমরা অনুগল্প সম্বন্ধে যখন দেখি, আমরা তার চলন যখন দেখি, উপন্যাস, বড় গল্প, ছোট গল্প, এগুলোর থেকে অনুগল্পের চলনটা আলাদা হয়ে থাকে। অর্থাৎ একটা মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছি, শেষ মুখটাতে গিয়ে আমরা হঠাৎ মরুদ্যান খুঁজে পাই। এই দুটো অনুগল্প পড়তে গিয়ে লেখকের কাছ থেকে আমি সেই মরুদ্যানের অভাবটা অনুভব করেছি। এটা যদি আরেকটু আমি মনে হয় আরেকটুখানি ভাবা যেত, তাহলে বোধহয় জায়গাটা আরো সুন্দরভাবে গুছিয়ে জায়গাটা আসতো। চেষ্টাটা মাফ করবেন, আমি জানি না আমার এইভাবে বলাটা ঠিক কিনা, কিন্তু আমার যেটুকুনি মনে হয়েছে সেই টার্নটা কোথাও না কোথাও গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। হয়তো পুরোটাই মানে আমি চলনের আগে থেকেই বুঝতে পারছি যে শেষটা কি হবে। অনুগল্পের শেষ অংশ, শেষ লাইন বা একটি শব্দ দিয়ে পুরো অনুগল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জায়গাটা, এখানে আমি একটু অভাব দেখেছি। আমি পুনরায় ক্ষমা চেয়ে নিচ্ছি। তপন দাকে আমি এবার বলতে আমার এইটুকুনি বলার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ বৈশালী সেন। আমাদের ফার্স্ট ফেজের দুটো অনুগল্প পড়া হয়ে গেল এবং তার আলোচনা হয়ে গেল। তো সেকেন্ড ফেজে একটু পরিবর্তন করা হলো একটা বিশেষ কারণে, কারণ একটা ফোন পেয়েছি যেখানে একজন আলোচক বললেন তিনি এখনো রাস্তায় আছেন, যার ফলে আমি থার্ড ফেজটাকে সেকেন্ড ফেজে নিয়ে আসছি। অর্থাৎ ছোট গল্পটা একদম শেষে পড়া হবে এবং তারপরে আলোচনা হবে। থার্ড ফেজটা সেকেন্ড ফেজে আসছে। তো প্রথম এই ফেজে দুজন গল্প পড়বেন। একজন হচ্ছেন প্রিয়াঞ্জলি দেবনাথ, আরেকজন হচ্ছেন গৌতম দত্ত। প্রিয়াঞ্জলিকে অনুরোধ করব একটা গল্প পাঠের জন্য, যে গল্পটা উনি পেয়েছেন সেটা পড়বেন। প্রিয়াঞ্জলি দেবনাথ। আমরা পরে অন্য সব গল্পের আলোচনায় আসব, তখন অন্যরাও আলোচনা করতে পারবেন যে কোনো গল্প নিয়ে। প্রিয়াঞ্জলিকে অনুরোধ করছি। প্রিয়াঞ্জলি আজকে একটু অসুস্থ,
সেই জন্য প্রিয়াঞ্জলিকে আমরা একটু তাড়াতাড়ি ছেড়ে দেব। প্রিয়াঞ্জলি দেবনাথ। হ্যাঁ, নমস্কার। আমি যে গল্পটা পড়ছি, গল্পটির নাম অশনি সংকেত। এখনো ফর্সা টকটকে 65 মানিকবাবুর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে পুরনো কর্মচারী সরিতা কোঙ্কান্নি। মেয়ের বয়সী, খুবই শ্রদ্ধা করে। সস্ত্রীক মানিকবাবু অনেকবার ওদের বাড়ি গেছেন ম্যাঙ্গালোরে। তিনজনে ভালোই আলোচনা চলছিল। হঠাৎ মানিকবাবুর মুখটা কেমন হয়ে গেল, চোখ মুখে অদ্ভুত বিষাদ, যেন ভীষণ অব্যক্ত কষ্ট হচ্ছে ভেতরে। স্ত্রী জল নিয়ে কাছে এলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, কি কষ্ট হচ্ছে বলো, কথা বলো। মুখে প্রচন্ড রাগ ফুটে উঠল মানিকবাবুর, মুখ লাল, চোখ বড় বড়। কোনো মতে মুখে যেন বিস্ফোরণ হলো। সরিতার দিকে তর্জনী উঠিয়ে বললেন, ইউ ইউ ইউ, হোয়াট ইজ ইউর নেম? ভ্যাবাচাকা খেয়ে সরিতা দাঁড়িয়ে উঠে তার মাতৃভাষায় বলে, স্যার, আমি সরিতা। দু চোখ বেয়ে অশ্রুধারা। শান্ত হলেন, হাত জোর করে বললেন, হঠাৎ তোর নামটা ভুলে গেছিলাম। কাকিমা, আমি কি চলে যাব? না না, এতদিন পর এলে, বসো, গল্প করো। এটা নতুন রোগ, ভুলে যাওয়া আর নিজের ওপর রেগে যাওয়া, ডিমেনসিয়া। মানিকবাবু বললেন, হ্যাঁ রে মা, এটা আমার বাবারও ছিল, আমরা কেউ বুঝিনি। একবার তো তিনি বাইরে গিয়ে বাড়ি কোথায় ভুলে গিয়ে একটা সাঁকোর ওপর মাঝরাত পর্যন্ত বসেছিলেন। পাড়ার ছেলেরা গিয়ে খুঁজে নিয়ে আসে। একবার উনি পায়খানা থেকে বেরিয়ে খুব মুখ কাচুমাচু করে মাকে বললেন, খুব ভুল হলো, সব নোংরা হয়ে গেল, কোমোডে বসার আগে কাপড় খুলতেই ভুলে গেছিলাম। বাবা লেখক ছিলেন, সদাই অন্যমনস্ক। সরিতা, স্যার, যদি কিছু মনে না করেন, আপনার বাবা কিভাবে মারা যান? মানিকবাবু, ডিমেনশিয়ার রোগীরা মারা যান 3 ভাবে, নিউমোনিয়া বা হার্ট ফেলিওর বা শ্বাসনালীতে খাবার ঢুকে। বাবা খেতে খেতে মারা যান। সরিতা, আপনি এখনো গান করেন? গান তো ওষুধের কাজ করে। মানিকবাবু, হয়তো করে, আবার আবেগের বিস্ফোরণও হয়। এই তো কয়েক মাস আগে পুনায় অভিজিতের বাড়িতে সাহেব বিবি গোলামের না যাও সইয়া গাইতে গিয়ে কেঁদে ফেললাম। সরিতা, বুঝলাম, আমার বাবাও একই পথের পথিক, একা রাখা, দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সমান। আমি আসি। গল্প শেষ। ধন্যবাদ প্রিয়াঞ্জলি। আমরা পরে চলে যাব, যিনি গল্প পড়বেন, গৌতম দত্ত। গৌতমকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। হ্যাঁ, তপনদা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, গল্পের নাম উচ্ছিষ্ট। গল্পের নাম উচ্ছিষ্ট। মুরগির চেবানো হাড় আর ঝোল দিয়ে পাতের ভাত কটা মেখে সুদত্তা লালু বলে ডাক দিতেই হোতকা হলদে কুকুরটা দিব্যি হাজির হয়ে গেল। সুদত্তা গ্রিলের গেট খুলে দিতে যেতেই দেখেন হাড় হাঁপাতে মরা খেগো সাদা কুকুরটাও গন্ধে গন্ধে হাজির হয়েছে, সঙ্গে বেশ কটা বেপাড়ার ওরা। এই হ্যাট হ্যাট, তোকে দেব না, ভাগ। সাদাটা ততক্ষণে লেজ নাড়তে নাড়তে একেবারে সুদত্তাকে ছুঁয়ে ফেলে আর কি। যা ভাগ ভাগ, বেপাড়ার বজ্জাত, ভাগ। মনে মনে গজগজ করতে করতে সুদত্তা চেঁচান, ওগো শুনছো, লাঠিটা নিয়ে এসো তো, ও পাড়ার খেকিটা সঙ্গে আরো কটাকে জুটিয়ে আমাদের লালুকে শান্তিতে খেতে পর্যন্ত দিচ্ছে না। লালুর খাওয়া শেষ। গ্রিলের গেট সশব্দে বন্ধ হয়ে যায়। বাইরে তখন কি খেই, লোম ওঠা, জলে সেদ্ধ, ঘিয়ে ভাজা থেকে তাগড়াই নজওয়ান ছেটানো ভাতের জন্য সবাই লড়ছে। ধন্যবাদ। ধন্যবাদ গৌতম। এই দুটি গল্প নিয়ে আলোচনা করবেন চিরঞ্জয় চক্রবর্তী। আমি চিরঞ্জয় চক্রবর্তীকে অনুরোধ করছি আলোচনার জন্য। নমস্কার, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার।
আমরা দুটো অনুগল্প শুনলাম। গল্পের বিষয়ে আমরা জেনেছি দুটো গল্পই মুহূর্তের গল্প। লেখকরা একটা বিশেষ মুহূর্তকে ধরতে চেয়েছেন। গল্পের তো তিনটে বিভাগ আমরা দেখি, প্রথমত বিষয়, ভাষা এবং আঙ্গিক। আমরা বিষয়টা জেনে গেছি, ভাষা নিয়ে কথা বলি। তাহলে প্রথম গল্পের নাম, আমি দ্বিতীয় গল্পটা আগে বলছি। গল্পটার নাম উচ্ছিষ্ট, দ্বিতীয় গল্পটার নাম। গল্পের প্রথম লাইন, মুরগির চেবানো হাড় আর ঝোল দিয়ে পাতের ভাত কটা মেখে সুদত্তা লালু বলে ডাক দিতেই খোটকা হলদে কুকুরটা দিব্য হাজির হয়ে গেল। এই বাক্যটা একটা প্রশ্ন তৈরি হলো, মুরগির চেবানো হাড় আর ঝোল দিয়ে। বাক্যটা মুরগির চেবানো হাড়, কল্পনা করতে হচ্ছে। কে চিবিয়েছে? মুরগি চেবায় বা চেবাতে পারে? একজন লেখক, তার লেখার বড় সম্পাদক। লেখক মনে হয় বাক্যটা দ্বিতীয়বার পড়ে দেখেননি। দ্বিতীয় আরেকটা বাক্য আছে এখানে, সুদত্তা কমা। কেন কমা? বোধগম্য হয় না। লেখক লিখছেন, গ্রিলের গেট খুলে দিতে যেতেই দেখেন। আর আরেকবার বাক্যটা শুনবেন, গ্রিলের গেট খুলে দিতে যেতেই দেখেন। লেখককে অনুরোধ করবো এই বাক্যটা কয়েকবার পড়তে। ব্যাকরণের কথা বাদ দিয়েও কানে আটকায় কিনা। গল্পটার শেষ লাইনটা চমৎকার, বিভিন্ন রকম কুকুর সেটানো ভাতের জন্য লড়ছে। এবার যদি নামের কথা ভাবি, গৃহপালিত কুকুর উচ্ছিষ্ট খায় বলে আমাদের জানা আছে, সেখানে কোনো আপত্তি থাকে না। কিন্তু শেষ লাইনে বলা হচ্ছে সেটানো ভাতের জন্য লড়ছে। সেটানো আর উচ্ছিষ্ট কি এক? এই শব্দ দুটোর ব্যবহার একটা বিভ্রান্তি তৈরি করছে। দ্বিতীয় গল্পের নাম অশনি সংকেত। এই গল্পেও প্রথম লাইন সাবলীল নয়। গল্পটা শুরু হচ্ছে এইভাবে, এখনো ফর্সা টকটকে 65 মানিকবাবুর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন পুরনো কর্মচারী সরিতা কঙ্কন। গল্পটা পড়া শুরু করতে মনে হয়েছিল যিনি দেখা করতে এসেছেন তিনি ফর্সাটু, কিন্তু বাক্য শেষ করে মনে হলো এটা তো মানিকবাবুকে বলা হচ্ছে। তাহলে এখনো শব্দটা কেন জুড়লাম? দ্বিতীয়ত, কর্মচারী আমরা তাকে বলি যার উপস্থিতির হিসাব রাখা হয়, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি থাকে, অর্থাৎ যিনি চাকরি করেন কোনো প্রতিষ্ঠানে। গৃহ সহায়িকাদের বাংলায় কর্মচারী বলা হয় না। এইখানে বুঝতে অসুবিধা হয়, শুধু দক্ষিণ ভারত থেকে একজন গৃহ সহায়িকা হিসেবে এসেছিলেন বা তিনি মানিকবাবুর কোনো প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন। শব্দের ব্যবহার এই অস্বচ্ছতা তৈরি করছে। এই গল্পটায় একটা রহস্য তৈরি হয়েছিল। যখন মানিকবাবু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠছেন, তিনি সামনে বসা সন্তানের বয়সী মেয়েটাকে চিনতে পারছেন না। এরপরে মানিকবাবুর বাবার রোগ বা ডিমনেশিয়ায় মানুষ কিভাবে মরে ইত্যাদি তথ্য আসতে শুরু করায় রহস্যটা তরল হয়ে গেল। কিন্তু শেষ লাইনে এসে একটা সুন্দর বাক্য আছে, আপনি এখনো গান করেন? গান তো ওষুধের কাজ করে, এবং ওর বাবাও একই পথের পথিক। এই বলার সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা লঘু হয়ে গেল। বাবা যদি এখানে বাবাকে বলা হয়, বলল আমি সব জানি তারে, তাহলে আবার ডিমনেশিয়া এখানে জিজ্ঞেস করলো। বাবা যদি একই পথের পথিক হয় তাহলে তো প্রশ্ন করার কথা নয় যে ডিমনেশিয়ায় কিভাবে লোক মারা যায়। এর ফলে কি হয়েছে, পুরো এই গঠন প্রক্রিয়ায় বিষয়টা দ্রবীভূত হলো না। গল্প দুটো আপাত দৃষ্টিতে এক রৈখিক, কিন্তু গল্প দুটোর বিষয় তা নয়। কিন্তু দুজনেরই গল্পের বীজ অসাধারণ, বহু বর্ণ রঞ্জিত হতে পারত। তাহলে আঙ্গিক এক রৈখিক বলে মনে হতো না। দুটো গল্পের গঠন প্রক্রিয়া এবং শব্দ নির্বাচনের জন্য এক রৈখিক রয়ে গেল। বহু রং পাঠক পেল না, অপ্রাপ্তি রয়ে গেল। নমস্কার। ধন্যবাদ চিরঞ্জন চক্রবর্তী। আমরা এবারে শেষ পর্যায়ে চলে যাব, সেটা হচ্ছে ছোট গল্প। এই ছোট গল্পটি পাঠ করবেন সানা দে। আমি সানা দেকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। এর জন্য দুজন আলোচক ঠিক হয়েছেন, পরে আসছি তাদের কথা। সানা দে গল্প পাঠ করবেন। নমস্কার, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনুগল্পগুলি ভীষণ ভালো লাগলো। আর আমি এখন ছোট গল্পটি পাঠ করছি। গল্পের নাম নিস্তারিণী ব্যায়ামাগার। এই পাড়াতে গুণধর ছাড়া আর প্রায় সবাই গরিব কিংবা নিম্ন মধ্যবিত্ত।
জুট মিল কর্মচারী আর ছোটখাটো কাজ করা সব পরিবার। উপার্জন কম, তাই জীবনকে খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে উপভোগ করবার সুযোগ নেই। গুণধরের বাড়ি, জমি আর মুদি দোকান ঘিরেই পাড়ায় প্রায় সব মানুষের জীবন। গুণধর বা গুনু এক নিষ্ঠাবান ব্যায়ামবীর। প্রতিদিন বাড়ির পাশের জমির এক কোণে একটু ফাঁকা জায়গায় পাড়ার ছেলেদের নিয়ে গুনু কসরত করে। ওটা গুনুরই জায়গা। ছেলেরা আসে ব্যায়াম করলে পুষ্টিকর খাবার পাওয়া যায় বলে। গুনুর দাদুর আমলের মুদিখানার দোকানটায় বিক্রি কত হয় কে জানে। ধার বাকিতেই অর্ধেক খদ্দের মাসকাবাড়ির মাল তুলে নেয়। পৈতৃক বাড়িতে কম ভাড়ায় পুরনো ভাড়াটিয়া থাকে অনেকগুলো ঘর নিয়ে। গুনু তার বিশাল পেটাই চেহারা নিয়ে বাড়িটার ছাদের ঘরে একা থাকে। বাবা ঠাকুরদার টাকা খরচ করে শেষ করতে পারবে না এই জন্মে, এতই নাকি রেখে গেছেন তারা। রোজ ভেজানো ছোলা, ফল, ডিম সেদ্ধ আর মাপা ভাত, সবজি, মাছ, কখনো বা মাংস রেঁধে দেয় বাড়ির এক ভাড়াটিয়া ছবি মাসি। গুনু তার থেকে ভাড়া নেয় না। মা নেই বলে ছবি মাসি গুনুকে একটু বেশি সেবা যত্ন করে। অবশ্যই পাড়ার হিংসুটে লোকেরা বলে ছবি মাসি নাকি নিজের ভাইপিজিকে গুনুর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টায় আছে। পাড়ার তপা, পঙ্কজ, মানিক, সমর সবাই এরা রোজ ব্যায়াম করতে আসে। ওদের চেহারা রুগ্ন, আসলে পেটের খিদে রোজ ওদের গুনুর কাছে টেনে আনে। প্রতিদিন নিয়ম করে ডন বৈঠক, ড্যাম্বেল ভেজে আর নানাবিধ কসরত করে চমৎকার চেহারা বানিয়েছে গুনু। হাফ প্যান্ট পরে আদুল গায়ে ও যখন ঘুরে বেড়ায়, ঘাম গড়ানো পেটাই চেহারা দেখে পাথর কাটা মূর্তির মতো লাগে। ওর জমিতে নতুন একটা ঘর তুলেছে গুনু। অনেক দিনের ইচ্ছে একটা ব্যায়ামাগার করার, নাম দেয়া হবে নিস্তারিণী ব্যায়ামাগার। না, ওটা ওর ছোটবেলায় মরে যাওয়া মায়ের নাম নয়। ওই জমির এক কোণে নাকি একসময় নিস্তারিণী কালী মন্দির হওয়ার কথা ছিল, সেসব আর হয়নি। ভিতরটা হয়ে পড়েছিল বহুদিন, সেইখানেই হবে ব্যায়াম করবার ঘর। এই পাড়ায় গরিবদের ঘরের শেষে আর একজন বড় লোকের বাড়ি, তার নাম লোচন ঘোষ। টালিগঞ্জের ছোট বড়, মেজো সেজো, আধা, উঠতি পড়তি সব নায়ক নায়িকাদের নিয়ে জেলায় জেলায় মাছ চাষ আয়োজনের জন্য বিখ্যাত সে। লোচনের ভালো নাম কেউ জানে না, সে নিজেও বোধহয় ভুলে গেছে। ফাংশন করাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। লোচন সিনেমা, টিভি, নাটক, যাত্রার সব গায়ক, নায়ক আর নায়িকাদের নিয়ে গ্রামে গঞ্জে মাচাশো করানোর মাস্টার। পাড়ার সবাই লোচনকে হাঁ করে দেখে। লোচনের বিশাল বাড়ি, যদিও সেটা ফাঁকাই থাকে। ওর বউ ছেলে মেয়ে কেউ এইখানে থাকে না। কেউ কেউ বলে ওরা নাকি লোচনের সঙ্গেই থাকে না। লোচনের অনেক বাড়ি, ফ্ল্যাট আছে, তবে ওর এটা প্রথম বাড়ি বলে এখানে মাঝে মাঝে এসে রাতে থাকে। লোচনের বাড়িতে শাসক দলের বড় বড় লোকজন আসে, বাইরে থেকে আরো সব কারা কারা আসে। রাতভর পার্টি হয়। পাড়ায় ঝিমিয়ে থাকা মানুষেরা দূর থেকে সম্ভ্রম নিয়ে তাকিয়ে দেখে খালি। নিস্তারিণী ব্যায়ামাগারের ঘর তৈরি হয়ে গেছে, পুজো করে উদ্বোধন হবে। সবাই খাবে একসঙ্গে, একটা ছোট ফাংশন হবে, এমনই গুনুর ইচ্ছে। এমনিতেই এই গরিব পাড়ায় কিছু হয় না, একটা কিছু তো হবে। ফাংশনের কথায় গুনুর মনে হয়েছিল লোচন ঘোষের কথা, তাই বাকি ছেলেদের নিয়ে একদিন এলো লোচনের কাছে। কাকে চাই, সমশ্রী না মধুপর্ণা? লোচন ঘোষের চোখ দুটো সবসময় ঘোলাটে থাকে। এক হাতে সোনার বালা, আঙুলে অনেকগুলো আংটি। না, কোনো নায়িকা নয়, সমর কুণ্ঠা ভরে বলল। গুনু পেছনে দাঁড়িয়ে আছে, ছেলেদের এগিয়ে দিয়েছে কথা বলার জন্য। লোচন চেহারায় ঢলঢলে হলেও সমাজের ওপরতলার সঙ্গে ওঠা বসা করে তো সবাই একটু ভয় পায় তাকে। তবে কি শান্তজিৎ, সায়ন, রূপম ওইসব নকল পালোয়ান নয়, তারা সিংকে এনে দিন, গুনু হঠাৎ বলল। লোচন অবাক হয়ে তাকালো। এই গুনুর সঙ্গে তেমন কথা হয় না। গোদা পালোয়ান ছেলেটা বাপ ঠাকুরদার পয়সায় ফুটানি করে। তারা সিং সে তো বুড়ো, ভালো করে হাঁটতেই পারে না, আনতে পারবেন কিনা বলুন? গুনুর কথায় লোচন গম্ভীর হয়ে ওকে দেখল। এই পাড়ায় একমাত্র গুনুই ওর সঙ্গে এইভাবে কথা বলতে পারে। ঠিক আছে, দেখছি। কত টাকা লাগবে? আমার টাকা কিছু লাগবে না, খালি যাওয়া আসার প্লেন ভাড়া আর কলকাতা থেকে এখানে আসবে যাবে তার গাড়ি ভাড়া, হোটেলে থাকা, এত হিসেব লাগবে না। কত লাগবে একেবারে বলে দিন, সপাটে বলল গুনু। অবাক হয়ে তাকিয়েছিল লোচন। আস্পর্ধা কম নয় ছেলেটার। তারপর অল্প করে বলল, আচ্ছা দেখছি, পরের হপ্তাহে এসো, বলে দেব। পরের হপ্তাহ মানে?
কোন বার? মঙ্গলবার। সোমবার করা যায় না? আচ্ছা, সোমবার আয়, মানে এসো, দাঁত ঘষে বলল লোচন। গুনুর কাছে শরীরটাই সর। সবল শরীর সবল থাকলে মনটাও ভয়মুক্ত থাকে। রুগ্ন ছেলেগুলোর হাত চেপে ধরে জোরে টিপে দিয়ে গুনু বলে, এই পিংলে চেহারায় কি করবি তোরা? মাসল লাগবে, মাসল। দোকান থেকে ছোলা, গুড় সাপ্লাই সবার জন্য ফ্রিতে। রোজ হাফ বয়েল ডিম। ছেলেদের বাবা কাকারা জুট মিলে কখনো বেতন পায়, কখনো মিল বন্ধ থাকলে ধারে খায়। রেশনের ফ্রি চাল, বাজারে আগের দিনের না বিক্রি হওয়া সবজি, আর সস্তায় ছোট চারাপোনা মাছ খাওয়া চেহারা সকলের। তারা সিং নাকি একবার এক বিশাল চেহারার জাপানি সুমো পালোয়ানকে তুলে আছাড় দিয়েছিলেন। তারপর পালোয়ানি ছেড়ে দিয়ে সিনেমা করতেন। টিভিতে রামায়ণ সিরিয়ালে হনুমান হয়েছিলেন। এখন আয়ুর্বেদিক দাঁতের মাজনের বিজ্ঞাপনে দেখা যায় তাকে কচমচ করে আখ চিবিয়ে খাচ্ছেন। শক্তিমান হতে হবে, বুঝলি? তোরা সবাই আন্ডারওয়েট। পাড়ার যত দুবলা পাতলা হাঁপিয়ে পড়া ছেলেগুলোকে শক্তপোক্ত করবার জন্য উঠে পড়ে লেগেছে গুনু। ব্যায়াম করার পর খাওয়া সেরে দোকানের পাশের কাঠের বেঞ্চিতে বসে ওরা শোনে তারা সিং এর হাত দিয়ে, চোখ দিয়ে, লোহার শিক বাঁকানো, হাঁটু দিয়ে মোটা দেওয়াল ফাটানোর গল্প। বুড়ো হলেও এখনো হাতের যা জোর, গলা টিপলে মানুষ মরে যাবে। ছবি মাসির ভাইজি পাখি দোকান থেকে সার্ফ নিতে এসে হাঁ করে শুনছিল তারা সিং এর গল্প। মাথা দিয়ে একসঙ্গে 7টা ইট ফাটিয়ে দিতে পারে, জানিস? গুনুদা, দিদা জিজ্ঞেস করলো, দুপুরে গাজর সেদ্ধ খাবে? হ্যাঁ, তুই এখন যা। পাখি রোগা শরীর নিয়ে পালকের মতো চলে গেল। তপা, পঙ্কজ, সমররা রুগ্ন অভুক্ত চোখে ওকে দেখল। পরদিন লোচন ঘোষ একটা সাদা বড় গাড়ি এনে দাঁড় করালো গুনুর দোকানের সামনে। দোকানের বেঞ্চে বসা সবাই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। গুনু ব্যায়াম করে এসে দোকানে মালপত্র মেলাচ্ছিল। সন্ধেবেলা আমার বাড়িতে এসো, কথা আছে। লোচন গাড়ি থেকেই সানগ্লাস চোখ থেকে খুলে বলল। এখানেই বলুন না। গুনুর পেশিবহুল শরীরে দরদর করে ঘাম গড়াচ্ছে। বাড়ি এসে কথা বলো। লোচন গাড়ির কাজ তুলে দিয়ে চলে গেল। তারা সিং এর শরীর ভালো নেই, হাসপাতালে ভর্তি, আসতে পারবে না। লোচন লুঙ্গি পরে বসে বাদাম ভাজা আর চানাচুর দিয়ে চুপচুপ করে মদ খাচ্ছিল। তাহলে গুনুর সঙ্গে তপা, পঙ্কজ, সমর সবাই এসেছে। এইসব বুড়ো ভাম দিয়ে কি চলে আজকাল? তাহলে এখন কি হবে? আমি ঠিক করে ফেলেছি, দোয়েল মল্লিক। দোয়েল মল্লিক? সেটাকে? লোচন লাল চোখে তাকালো। দোয়েল মল্লিকের নাম শোনেনি গুনু? জানি জানি, ফুল কেন লাল হয় আর ও পিয়ারে, তপা বলল। লোচন মাথা নাড়ল। সিনেমার নায়িকা? গুনু নাক সিটকালো। 1 পয়সা লাগবে না, মাছ চাষও আছে, যাওয়ার সময় এখানে আসবে, ফিতে কাটবে, ফটো তুলবে, চলে যাবে। না, লাগবে না, গুনু বলল। লাগবে না মানে? এরকম নায়িকা দিয়ে ব্যায়ামাগারের উদ্বোধন করাবো না, ওটাকে জিম বানিয়ে দাও, ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই আসবে, ব্যায়ামাগার এখন চলে না। দরকার নেই। তাহলে আর কি? এখানে একটা মাছ চাষও করবো এই বছর ভাবছিলাম, বড় করে জলসা করে দিচ্ছি, একসঙ্গে তোমার জিমের অ্যাড হয়ে যাবে। থাক, দরকার নেই, ধনঞ্জয় আইচকে নিয়ে আসবো। সেটা আবার কি? ছাড়ুন, জেনে কাজ নেই, আপনি পারবেন না, চল তোরা। কোথায় থাকে সে? আমি আনতে পারবো না? এত বড় কথা? লোচন রাগের মাথায় এক চুমুকে গ্লাস শেষ করে দেখলো গুনু সবাইকে নিয়ে চলে গেছে। গুনু নিজেই ছেলেদের নিয়ে চলে এলো ধনঞ্জয় আইচের কাছে। এক সময়ের বিশ্বশ্রী 93 বছরের বৃদ্ধ এখনো একা একা হেঁটে নিজের কাজ নিজে করেন। সকাল বিকেল নিয়ম করে যোগাসন, সীমিত আহার। খালি গায়ে বসে থাকলে বৃদ্ধ শরীরে এখনো পেশির সতেজ সজ্জা দেখা যায়। ধনঞ্জয়ের বাড়ির লোক বলে দিয়েছিল ওদের, বেশি কথা বলবেন না, বয়স হচ্ছে তো, একটুতেই অনেক কিছু বলতে থাকেন। গুনুর প্রস্তাব শুনেই ধনঞ্জয় বললেন, তারা সিং? ছ্যা, ও তো কুস্তিগিরি ছেড়ে হিন্দি বই করতে গেছিল, খাওয়া দাওয়া সব নষ্ট করে ফেলেছে, হার্ট ফেল হয়ে মরবে একদিন। তারপর গুনুর চেহারা দেখে বললেন, সবই ঠিক আছে, তবে কোমর আর একটু সরু করতে হবে ভাই। আর তোমার সঙ্গে যারা এসেছে ওরা কি খায়? তপা, পঙ্কজ, সমর সব চুপ করে রইল।
গরিব সেজে মিনমিন করে তাকিও না। ডাল ভাত রুটি সবজি ঠিক মতো খেলেই অনেক পুষ্টি। হাবাতে হয়ে থাকলে জন্মে কখনো শরীর ঠিক হবে না। আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পুজো করবে তো, সে কিন্তু মোটেই দুর্বল নয়, বরং সব থেকে শক্তিমান শরীরে আর মনে। ব্যায়াম যে একটা কত কঠিন সাধনার বিষয় বোঝেই না কোনো বেটা। সব পেট্রোগা না হলে ভুড়িওয়ালা অম্বল চোয়া ঢেকুর তুলেই সব মরল, বেশি দিন সুস্থ হয়ে বাঁচতে পারে না। আমার ছেলেও তো মরে গেছে, 50 পেরোতেই বুড়ো, 60 পেরোতেই হার্ট অ্যাটাক। সংযম নেই, সংযম নেই। তাও তোমায় দেখে ভালো লাগছে ভাই। গুরু প্রণাম করে বলল, তাহলে কৃষ্ণ পুজোই হবে, আপনি শুধু আসবেন, এই ছেলেগুলো একটু শিখবে, আপনার কথা সবাই শুনবে। পাখি তার পাতলা চেহারায় পালকের মতো ঘুরে বেড়ায় গুনুদের বাড়িতে, খাবার দিতে আসে মাঝে মাঝে। আজ যেমন এলো। তেলের শিশির ছিপি আটকে গেছে, দাও না একটু খুলে। গুনুর ইস্পাত কঠিন আঙুল দিয়ে এক চাপে আটকে যাওয়া পেঁচ ঘুরিয়ে দিল। পাখি অবাক হয়ে দেখল, কি শক্তি ওর গায়ে, বাহু দুটোই পেশির ঢেউ, চড়া খোলা বুক, কি সুন্দর। পাখি মুগ্ধ হয়ে একটুক্ষণ তাকিয়ে বলল, দোয়েল মল্লিক আসছে নাকি গুনুদা? কি? ওর সঙ্গে আরো 2জন বইয়ের নায়িকা আসছে, লোচন ঘোষ আনছে। তোকে কে বলেছে? পাড়ার সবাই বলেছে। মাচা বেঁধে গান নাচের ফাংশন হবে, ওই যে ঘটক বাড়ির পাশে যে জমিটা আছে ওইখানে। কবে? যেদিন তোমাদের ব্যায়ামের পুজো, ওই দিন বিকেলে। তুই যাবি? সবাই তো যাবে, তপা পঙ্কজরাও যাবে। এখানে পুজো হয়ে গেলে বিকেলে তো কিছু নেই। কেন? আমাদের ব্যায়ামের অনুষ্ঠান আছে। সে তো কে একটা বুড়ো আসছে। কি বললি? বুড়ো? গুনুর চিৎকার শুনে পাখি ভয় পেয়ে ঘর ছেড়ে দৌড়ে পালালো। তপা, পঙ্কজ, সমর, মানিক সবাই গালি খেলো গুনুর কাছে। মাচা বেঁধে ফাংশন হবে, সেখানে তোরা কি করতে যাবি? সমর বলল, না দাদা, আমরা যাব না, তবে পাড়ার সবাই ভিড় জমাবে। লোচন ঘোষের লোকেরা ঘরে ঘরে এসে বলেছে সবাইকে আসতে। লোচন পাড়ায় কোন দিন থাকে? যে যাবে ওর ফাংশন দেখতে, তাকে আমি আর ধারে মাল দেব না। তপাদিন মুখ শুকিয়ে গেল। এদিকে সামলে দিয়ে ওরা ভেবেছিল চুপি চুপি চলে যাবে। সমরকে লোচন আলাদা করে ডেকে ভলেন্টিয়ারি করবার জন্য বলেছে। রাতে পাঁঠার মাংস থাকবে, হাত খরচও দেবে মনে হয়। এছাড়া পার্টির লোকজন সবাই থাকবে। এখন যা বাজার, ওদের সঙ্গে একটু মেলামেশা করলে কাজকর্মের কোনো সুযোগও মিলতে পারে। পড়াশোনা তো কেউ তেমন করে না, কলেজে নাম লেখানো আছে, কিন্তু যায় না কেউ। আচ্ছা গুনুদা, বলে দেব সবাইকে। নিস্তারিণী ব্যায়ামাগারে আজ উদ্বোধন। কাঞ্চন চক্রবর্তী পুজো করতে এসে বলল, তুমি ভাই একটা কালী মন্দির করতে পারতে, একটা নিত্য পুজোর ব্যবস্থাও তো হতো। দেখো ভেবে পাশে একটু জায়গা করে। ওসব ছাড়ুন, এটা শরীর গড়ার মন্দির। গুনু বিরক্ত হয়ে বলল। ছবি মাসির সঙ্গে ভাড়াটিয়াদের বউ মেয়েরা সবাই পুজোর জোগাড় করতে লেগে গেছে সকাল থেকে। দুপুরে নিরামিষ খাওয়া। ধনঞ্জয় আইজকে মোটর গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ব্যায়ামাগার দেখে ধনঞ্জয় দারুণ খুশি। তুমি ভাই দারুণ কাজ করেছো, ছেলেগুলোকে তৈরি করো ঠিক করে। পাখি আজ শাড়ি পরেছে। এক সময় সুযোগ পেয়ে সে গুনুর কাছে এসে বলল, ব্যায়াম শুধু ছেলেরাই শিখবে গুনুদা? গুনু কিছু বলতে গিয়ে চুপ করে গেল। রোজ আশেপাশে পালকের মতো ঘুরে বেড়ায় পাখি। শাড়ি পরে আজ বেশ লাগছে কিন্তু। আমি কিন্তু অনেক আসন জানি, পিছন ফিরে আর্চ করতে পারি, শেখাবে? ঢোক গেলে গুনু বলল, হবে, আর কিছু মেয়ে জোগাড় কর। পুজোর পর ছেলেদের সাথে গুনু কসরত দেখালো। জামা খুলে খালি গায়ে পেশির সজ্জা দেখালো। সবাই হাঁ করে দেখছিল গুনুকে। সত্যি ওর চেহারা দেখার মতো। পাখির চোখের পালক পড়ছিল না। ধনঞ্জয় আইচও তার ফতুয়া খুলে পেশি ফুলিয়ে দেখালেন। তারপর বললেন, কৃষ্ণ যেমন যোদ্ধা তেমনই প্রেমিক। কৃষ্ণের শরীর দেখেছ? কোষ্ঠী পাথর কেটে যেন গড়েছিল কেউ। কৃষ্ণ শরীরে দুর্বল হলে এত কাজ করতে পারত? ভালো শরীর না থাকলে মনটাও দুর্বল হয়ে যায়। সবাই নিজের শরীরকে গড়তে পারে না, ভাবে বুঝি মাথায় বুদ্ধি থাকলেই রাজ্য জয় করবে। ভুল ভুল। অসুস্থ দুর্বল চেহারায় কিছুই হবে না, খালি হাঁপিয়েই মরতে হবে।
জগৎপিতা শরীর দিয়েছেন, তাকে নিয়ে অবহেলা করো না। সমর আর মানিক উসখুস করছিল, ওদিকে লোচন ঘোষের লোকজন ডাকাডাকি করছে। গুনুকে জানতে দেওয়া যাবে না, তপা যাবে ধনঞ্জয় আইচকে পৌঁছে দিতে। পাখি একবার এসে বলল, লোচন ঘোষের ফাংশন দেখতে নাকি টিকিট লাগবে। কে বলেছে তোকে? পাড়ার লোকেদের ওরা পাশ দিয়ে ঢোকাবে। পঙ্কজ চাপা গলায় বলল। তুই কি করে জানলি? পঙ্কজ চোখ পাকিয়ে বলল, সব জেনে লাভ নেই। আচ্ছা বুঝেছি। কি বুঝেছিস তুই? যা বোঝার বুঝেছি। এখানে খাবি আর ওখানে গিয়ে নাচবি, আসলে তোরা বেঈমান। এই মুখ সামলে। পাশি রেগে গিয়ে চলে গেল ওদের ভাড়া ঘরে। সেখানে ছবি মাসি আর জয়া কাকিমা নিচু স্বরে কথা বলছিল। ওই তো সূচনা ব্যানার্জি আর রঙ্গন রায়, সিরিয়ালে দেখিসনি? গুনুর সঙ্গে লোচন ঘোষের ঝামেলা হয়ে একদিকে ভালোই হলো বল, এই পাড়ায় একটা ফাংশন তো দেখা যাবে। সন্ধ্যা হতে চুপি চুপি পাড়ার সব বাড়ি থেকে কেউ না কেউ ঘটকদের মাঠের দিকে চলল। সেখানে সকাল থেকেই অনেক লোক, পার্টির লোক, লোচন ঘোষের মাচা ফাংশনের লোক, টিভি সিরিয়ালের কিছু কমা আর্টিস্ট আর তাদের দেখবার জন্য আশেপাশের অনেকেই ভিড় জমাচ্ছে। টিকিট করা হয়েছে ঠিকই, তবে এই পাড়ায় গুনুদের আশেপাশের সব বাড়ির জন্য ফ্রি পাস। সমর আর মানিক চলে এসেছে, তপা আর পঙ্কজ আসবে একটু পরেই। মঞ্চে স্থানীয় শিল্পী দু একজন করে উঠছে আর গান গাইছে এখন। সূচনা ব্যানার্জিকে দেখবার জন্যই ভিড় বেশি। সারাদিন বহুত ধকল গেছে লোচন ঘোষে। শালা গোদা পালোয়ানটা ওকে অপমান করেছে। এই পাড়ায় কেউ ওর দিকে মুখ তুলে তাকানোরও সাহস করে না। সামনের বছর কাউন্সিলর ইলেকশনে দাঁড়াতে গেলে এখন থেকেই জনসংযোগ বাড়াতে হবে। গুনু ওকে উস্কে দিয়ে ভালোই করেছে। একটাকে কেমন সব কটাকে হাজির করেছে সে। এইসব সূচনা, রিমি, নূরজাহানকে এক ডাকে হাজির করার ক্ষমতা আছে লোচন ঘোষের। পাড়ার সবাই বুঝেছে ওর কত পাওয়ার। স্টেজের পেছনে যেখানে ভলেন্টিয়ার আর ছোট ছোট আর্টিস্টদের বসার জায়গা, সেখানে এক কোণে বসে লোচন ওর জলের বোতলে চুমুক দিল। একটু মেশানো আছে, চুকচুক করে এনার্জি বাড়িয়ে নেওয়া যাক। স্টেজের কণ্ঠী শিল্পী গান ধরেছে। আর কত রাত একা থাকবো। পাশে দুজন মেয়ে ছকমকে ড্রেসে নাচতে শুরু করে দিল। তপা আর সমরের পেছনে ছবি মাসি ফাংশন দেখতে ঢুকে পড়েছে তখন। ঝিঙ্কু ঝিনচাক মিউজিক চলছে, পাড়ার লোক মেতে গেছে, হই হই করছে, সিটি পড়া শুরু হয়েছে। ভুখা পেটের জন্য একটাই ওষুধ, নেশা দাও, আনন্দ দাও, ভুলিয়ে রাখো। লোচন গ্রামে গঞ্জে মাচা করতে করতে এটাই দেখেছে, লোকে আধ পেটা আলু সেদ্ধ ভাত খেয়ে হাঁ করে নাচ দেখে সারা রাত। লোচন বাজনার তালে তালে মাথা নাড়তে নাড়তে খেয়াল করলো তার বাঁ হাতটা ঝিনঝিন করছে, ঘাড়ে কেমন একটা টান টান ভাব। ঝিমঝিমে নেশাটা যেন পাল্টে যাচ্ছে একটা শ্বাসরোধী কষ্টে। ঝাপসা হচ্ছে দৃষ্টি, ঠোঁটে কেমন শুকনো ভাব। প্রচন্ড তেষ্টার সঙ্গে বুকের ওপর পাথরের মতো চেপে বসেছে কিছু। মাথাটা তো আর সোজা থাকছে না, হেলে পড়ছে। বোতলটা গড়িয়ে গেল হাত থেকে। নিস্তারিণী ব্যায়ামাগারে চুপ করে বসে আছে গুরু। পুজোর উপকরণ আর বাইরে খাবারের উচ্ছিষ্ট সব পরিষ্কার করে গুছিয়ে দিয়ে চলে গেছে সবাই। ধনঞ্জয় আয়ের যাওয়ার সময় বললেন, সারা জীবন বাঁচবে সুস্থ হয়ে শ্বাস নিয়ে, শরীর নিয়ে কেউ ভাবে না, বুঝলে গুণধর? তুমি যে ভাবছো এটাই অনেক। গুনু প্রণাম করতেই মাথায় হাত দিয়ে বললেন, স্বাস্থ্যই সম্পদ। এ কথা সকলে জানে, কিন্তু কজন মানে? শরীরকে নিজের বশে রাখো, তাহলে মনটাও তোমার কথাই শুনবে। গুনু চারপাশে তাকিয়ে দেখলো নতুন কেনা যন্ত্রপাতিগুলো নিয়ে লেগে পড়তে হবে কাল থেকে। এর সঙ্গে লাগবেই পুষ্টিকর খাবার। পাখি বলেছিল, মেয়েদের যদি শেখানো দেখছো, ছেলেদের মতো মেয়েরাও অপুষ্টিতে ভোগে এখানে। ভাবতে ভাবতে বাইরে এসে গুনু দেখলো পাখি সেজে গুজে কোথায় যাচ্ছে। ওহ গুনুদা, তুমি এখনো ঘরে যাওনি? পাখি সকালে শাড়ি পরেছিল, এখন সালোয়ার কামিজ পরেছে। রোগা পালকের মতো ওর চেহারা, ফ্যাকাশে মুখে, খালি চোখ দুটো উজ্জ্বল। সেন্ট মেখেছে, লিপস্টিক লাগিয়েছে, আবছা আলোয় দেখলো গুনু। কোথায় যাচ্ছিস? গুনুর কথায় চোখ নামালো পাখি। লোচন ঘোষের ফাংশনের গান আর বাজনা এখানেও শোনা যাচ্ছে।
আমি শুধু বাইরে থেকে একটু দেখেই চলে আসব। তাপু, মানিক, পঙ্কজ সবাই, তার মানে গুনুদা, ওরা সবাই চলে আসবে। তুমি না থাকলে ওদের কিছু আছে? ছবি মাসি। পাখি মুখ নিচু করল। গুনু হঠাৎ পাখির হাতটা ধরে ফেলল। চমকে উঠল পাখি। গুনুর হাত কাটা গেঞ্জির বাইরে পেশিবহুল হাত, শক্ত পাথরের মতো। না, তুই যাবি না। গুনু আর একটা হাত পাখির কাঁধের উপর রাখল। পাখি শিউরে উঠল। আধা অন্ধকারে যেন পাথর কাটা এক মূর্তি ওকে আগলে দাঁড়িয়েছে। পেশিবহুল, শক্তিমান, অসহায়, কিন্তু অসীম ক্ষমতা তার। পাখির পালকের মতো শরীর সেই শক্তির আবেশে কাঁপতে থাকলো। সেই সময় গানের জলসার বাজনা ছাপিয়ে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ পাড়ার রাস্তায় ছড়িয়ে গেল। সেটা জলসার আসরের দিকেই যাচ্ছে। নমস্কার। ধন্যবাদ সানাদে। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন দুজন আলোচক। আমি প্রথমে ডাকছি যুগান্তর মিত্রকে। যুগান্তর মিত্র গল্পটি নিয়ে আলোচনা করবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। গল্পের পাঠটা এত সুন্দর হয়েছে, মানে সত্যি বলছি, আমি যখন সারাদিন ধন্যবাদ, আমি যখন গল্পটা পড়েছি এবং আলোচনার জন্য আবার করে পড়েছি অবশ্যই, তো সেই সময় যেমন লাগছিল গল্পটা, এখন পাঠে আরো বেশি ভালো লেগেছে। মানে ওনার পাঠটা এত চমৎকার হয়েছে, এই জন্য ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বলি যে গল্পটা মোটের উপর ভালো লেগেছে আমার। মোটের উপর বলার কারণ গল্পের গঠন শৈলী নয়, গল্পের বিষয়। মানে এখন এই সময় দাঁড়িয়ে আমরা গল্পের বিষয়টাকে যেভাবে দেখি, আমাদের গল্প পাঠ বা বাংলা গল্প যে জায়গায় এসছে, সেক্ষেত্রে বিষয়টা আর একটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার সুযোগ ছিল, আর সেটা বলতে চাইছি। সেই কেদার বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যখন গল্প টল্প তৈরি হচ্ছে বাংলা গল্পে, তখন থেকেই কিন্তু গল্পের এরকম গা এলানো ভাব ছিল না, বেশ ঋজু পদচারণাই ছিল। এক্ষেত্রেও আছে, অনেক জায়গায় খুব সত্যি সত্যি খুব ভালো ভালো জায়গা আছে। তো সে জায়গায় আসছি, মানে আমরা কি বলবো, যে গল্পটা ভালো লেগেছে কিন্তু উচ্ছ্বসিত হওয়ার মতন আমার মনে হয়নি। তবে এটা ঠিক, গল্প পড়ে এবং এখন শুনে বোঝা যাচ্ছে যে গল্পকারের গল্পের, বাংলা গল্পের লেখা বা গল্প চর্চার সঙ্গে সংযোগ আছে। হঠাৎ করে উনি গল্প লিখতে আসেন, তাহলে গল্পটা থেকে কিছুই পেলাম না? হ্যাঁ, পেয়েছি। সেই পাওয়াটাই একটু বড় করে দেখাই। গল্পকারের হাতে গল্প বুননের শক্তি আছে। গল্পের শুরুতেই দেখছি আমরা গল্পকার নিম্নবিত্ত পাড়ার একটা প্রসঙ্গ তুলেছেন। উপার্জন কম, তাই জীবনকে খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে উপভোগ করার সময় সুযোগ নেই। এই যে ছড়িয়ে ছিটিয়ে উপভোগ করার বিষয় লিখছেন, সেটা গল্পটা গল্পকারের হাত থেকে বেরোবে না বলেই আমার মনে হয়। মানে এমন ভাবে উনি এনেছেন গল্পে, এইটা আমার ভালো লেগেছে এই জায়গাটা। কিংবা আরেক জায়গায় ধরুন নাম দেওয়া হবে নিস্তারিণী ব্যায়ামাগার, না, ওটা ওর ছোটবেলায় মরে যাওয়া মায়ের নাম নয়। ওই জমির এক কোণে নাকি এক সময় নিস্তারিণী কালীর মন্দির হওয়া কথা ছিল। বেশ কায়দা করেই গল্পকার ছোটবেলার গল্প নায়ক গুণধরে মাতৃহারা হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। গুনুর বাপ ঠাকুর দাদা রেখে যাওয়া সম্পত্তি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ তারপরে এনেছেন, বিস্তর টাকা পয়সা তার। ফলে তার পক্ষে ব্যায়ামাগার তৈরির এই পরিকল্পনা, যেহেতু ওর শরীর স্বাস্থ্যটাই ওর ধ্যান জ্ঞান, ব্যায়ামটাই ধ্যান জ্ঞান, সেটা গল্পকার শুরুতেই বলেও দিয়েছেন। যখন গুণধরকে পাঠকের সঙ্গে পরিচয় করাচ্ছে সেই সময়, সেখানটায় তার ওই ধারবাকি খেলেও নির্লিপ্ত থাকা, কিংবা রুগ্ন ছেলেরা আসে ব্যায়াম করলে পুষ্টিকর খাবার পাওয়া যায় বলে, এসব বেশ মানিয়ে যায়। মানে মানানসই ভাবেই গল্পটা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এনেছেন। এরপরে ঢুকে পড়ে গল্পের আরেক চরিত্র লোচন ঘোষ।
এই জায়গাটা একটা বলার কথা আছে আমার। ছোট গল্পের ক্ষেত্রে, অনুগল্পের ক্ষেত্রে যেখানটা চিরঞ্জয় বলেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন, সেই রকম এইখানটাতেও গল্পকার যদি সামান্য ইঙ্গিত দেওয়া থাকতো যে গুণধর, উনি গল্পকার বলছেন যে গুণধর এই পাড়ার একমাত্র গুণধরই আর কি ধনী বা প্রচুর পয়সার মালিক ইত্যাদি ইত্যাদি, আর কেউ নেই, আর সবারই ওই কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকা বা ধার বাকি খেয়ে করে খাওয়া টাওয়া ইত্যাদি ইত্যাদি। সেইখানে যদি সামান্য ইঙ্গিত দেওয়া থাকতো যে গুণধর এবং আরো একজন ছাড়া এইখানটা এই পাড়ার সবাই দরিদ্র বা গরিব, তাহলে কি হতো, পাঠকের অপেক্ষা থাকতো আরো একজনকে সেই আরেকজন এই জায়গাটা। কিন্তু যেই লোচন ঘোষের অনুপ্রেরণা ঘটলো, তার সেই ঝকমকে পোশাক, তার আনুষঙ্গিক জায়গাগুলো খুব সুন্দর বর্ণনা করেছে যেখানটা, সেইখানটায় এই আরেকজন এসে গেছে, এই তো এসে গেছে আরেকজন। পাঠক এবার একটু এই দুজনের দ্বৈরথ দেখার জন্য নড়ে চড়ে বসত। এই সুযোগটা কিন্তু গল্পকার হারালেন। এইখানটায় যদি পাঠকের মাথায় গেঁথে দেওয়া যেত এই জায়গাটা যে আরো একজন গুণধর ছাড়াও আরো একজন আছেন, তাহলে কি হতো, পাঠক পরে যেই লোচন ঘোষকে পেলেন, এই তো এসে গেছে বলে নড়ে চড়ে বসতেন। পাঠকের এই সুযোগটা লেখক হারালেন। এটা আমি বলছি, যদি লেখক আরেকবার গল্পটা দেখেন। তারপর তো লোচন ঘোষের কাকে চাই বিভিন্ন নাম বললেন, সিনেমার জগতের বিভিন্ন নাম টাম, এবং এই জায়গাটায় কিন্তু গল্পকার মূর্ছানা দেখিয়েছেন। চমৎকার চমৎকার নামগুলো আমরা বুঝতে পারছি, দোয়েল মল্লিককে ইত্যাদি ইত্যাদি আমরা বুঝতে পারছি কাদের কাদের নাম বলছেন, অথচ ঠিক সাজুজ্য রেখেই উনি অন্য নাম বেছে দিয়েছেন। এই জায়গাটা চমৎকারিত্ব গল্পকারের। তারপরে তো যেটা পেলাম আমরা, যে এইসবের খুব স্বাভাবিকভাবেই যে এসব ওর তো মানসিকতায় অন্য ধাতুতে গড়া গুণধর, এদের প্রতি তার আগ্রহ না থাকাই স্বাভাবিক। তাকেও নি সে চাইছে অতীতের নামে ব্যায়ামবীর তারা সিংকে। ইনি এবার টিভি সিরিয়ালে হনুমানের রোল করেছেন, সেই সুবাদে এখন দাঁতের মাঝে উনি বিজ্ঞাপনে মুখ দেখান, বর করে মাংসর হাড় চেবান। খুব সুন্দর চমৎকার করে এই জায়গাটা দেখিয়েছেন উনি গল্পকার, জবরদস্ত করে লিখেছেন। এমনকি লোচনের ওই দাঁত ঘেঁষে গরুধরকে তুই করে বলার প্রবণতা এক জায়গায় দেখেছি, মানে তুচ্ছতাচ্ছিল্য করা, এই জায়গাগুলো খুব চমৎকার হবে। আমি ভালো জায়গাগুলোকে এইভাবে তুলে আনতে চাইছি আর কি। গল্পকারের এটা গুণের জায়গা, চমৎকার এই জায়গাটা দেখিয়েছেন। লোচনের চেহারা, তার আদব কায়দা খুব সুন্দর রেখেছেন। পরদিনই লোচন ঘোষ জানিয়ে দিল তারা সঙ্গে আসতে পারবে না। এই যে লোচন ঘোষ আগে আসলো, গাড়ির কাজ তুলে চলে গেল, এইসব জায়গাগুলো এত চমৎকার উনি লিখেছেন, আমার খুব ভালো লেগেছে আর কি এই জায়গাগুলো। তো আগেই বলেছি যে গুণধর অন্য ধাতুতে গড়া, ফলে সে তো দমবার পাত্র নয়, আসবে না শুনে তারা সঙ্গে, আসবে না শুনে ধরবে। ওর হাতের আরেকটা অস্ত্র তিনি পেয়ে গেছে, যে না সেই বিশ্বশ্রী ধনঞ্জয় আইচ। সেই ধনঞ্জয় আইচকে যথাসময়ে ধনঞ্জয়কে এনেছেন, একদম লোচন ঘোষকে পাত্তা না দিয়ে উদ্বোধন হয়ে গেছে। কিন্তু সমস্যা দেখা গেল ওই দিনই লোচনের জলসা নিয়ে, সেখানে আবার গুণধরের দ্বারা প্রতিপালিত সবাই যাচ্ছে, এমনকি সেই মাসিও রান্না করে দেয় বলে যার থেকে ভাড়া নেয় না গুণধর। এক সময় যাবে বলে বেরোলো, গুণধরের হাতে ধরা পড়ে যায় মাসির মেয়ে পাখি, তার পালকের মতন যার চেহারা। এইখানটা এই পালকের মতন চেহারা পাখির, সেটা শুরুর দিকে একবার পাখির সম্পর্কে বলেছেন, পরে আরো একবার পাখির সম্পর্কে বলছেন। দুবার না বললেই বোধহয় ভালো হতো আর। মানে পাখির যেভাবে পাখিকে উনি এনেছেন গল্পকার গল্পে, তাতে পাখির একটা ছবি আমাদের মাথায় পড়তে পড়তে মাথায় গেঁথে গেছে, যে দিক থেকে চেহারার পাখি একটা ছবি গেঁথে গেছে। তারপরে আবার পালকের মতন না বললেও বোধহয় হতো আর কি, কেননা পাখিকে আমাদের তখন পাখির সঙ্গে আমাদের পরিচয় ঘটেই গেছে। ঘটনা হলো যে লেখক সুস্থ সংস্কৃতির জয় চেয়েছেন, আবার দুষ্টের দমনও সম্পন্ন করছেন গল্পকার। যেখানটা এটা লেখকের অভিপ্রেত বোধহয় সেরকমই ছিল আর কি, যে দুষ্টের দমন হলো শেষ পর্যন্ত। যেই যখন অ্যাম্বুলেন্সটা যাচ্ছে জলসার দিকে সাইরেন বাজিয়ে, তখন আমরা বুঝতে পারছি ওই যে বুকে ব্যথা, হাতের থেকে জলের বোতল পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি যে ইঙ্গিত লেখক দিচ্ছেন সেই সময়। তারপরে তো আবার ধনঞ্জয় আইচের সঙ্গে তার কথাবার্তা, তার চলে যাওয়া, তাকে প্রণাম করা ইত্যাদি ইত্যাদি এনেছেন। কিন্তু ওই যে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন, তখন আমরা বুঝতে পারছি যে এই সাইরেন বাজিয়ে যেটা যাচ্ছে অ্যাম্বুলেন্সটা,
সেটা কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সেইখানটায় মানে দুষ্টের দমন, এইটা গল্প প্রকারের এই অভিপ্রেতটা উনি চরিতার্থ করলেন এই জায়গাটাই এসে। মানে এই জায়গাটা আমার মনে হয়েছে এটা তো স্বাভাবিক পরিণতি হচ্ছিল আর কি, যেভাবে লোচনকে উনি এঁকেছেন। এইখানটায় মনে হলো যে একটু, যারা সমালোচকরা বলেন না, একটু মোচড় দেওয়া। এইখানটায় যদি পাঠক ভাবছিলেন যে ধনঞ্জয় আজকে যে গল্পকার যে সুযোগ তৈরি করে দিলেন, সেভাবে যদি পঙ্কজ, মানিক, সমরদেরও মাঠে নামিয়ে দিতেন লোচন ঘোষের বিরোধিতা করতে, বা অন্য কোনো একটা ঘটনা ঘটিয়ে দিতেন, তাহলে বোধহয় মানে ওনার যেটা গল্পকারের যেটা আগ্রহ, যে এই জায়গাটায় যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন বা সুস্থ সংস্কৃতির জয়ের জায়গাটা, এই যে লোচন ঘোষ ঠিকই পড়তে পেরেছেন মানুষকে, বরং গুণধরী, গল্পের নায়ক গুণধরী কিন্তু পড়তে পারেননি যে মানুষ আলু সেদ্ধ ভাত খেলেও হা করে কিন্তু সারা রাত ওই জলসা টলসা দেখে। এই সমস্তটাই ঠিক ছবি, কিন্তু আমরা চেয়েছিলাম পাঠক হিসেবে, আমার মনে হয়েছিল এইটা যদি আরেকটু মোচড় দিয়ে গল্পকার মাঠে নামিয়ে দিতেন এই ছেলেদের, তাহলে বোধহয় গল্প থেকে আমরা অন্য একটা মেসেজ পেতাম, যে মেসেজটা আমরা গল্পের মধ্যে থেকে খুঁজে পাই, অনেক সময় খোঁজার চেষ্টা করি। এইটা মানে তবুও বলবো যে গল্পটার উনি ওনার মতন করেই ভেবেছেন, আমি পাঠক, আমি আমার মতন করে ভাবছি, ফলে আমি সেইভাবেই এই রকম পরিণতির দিকটা চেয়েছিলাম হয়তো, সেটা অন্য প্রশ্ন। কিন্তু মোটের ওপর গল্পটা আমার ভালো লেগেছে, ফলে গল্পকারকে একটা শুভেচ্ছা জানাই। একটা জিনিস বলি, সেটা এই গল্পটা যেহেতু আমার কাছে এসেছে পড়ার জন্য, সেটা গল্পকারের জন্য, এখানকার যারা গল্পটা শুনলেন তাদের জন্য, কারণ এত চমৎকার পাঠ করেছেন বোঝার উপায়ও নেই। এখন যেটা হয় যে ওই বিভিন্ন ব্লগ বা বিভিন্ন পত্রপত্রিকা গল্প চান, সবাই ইউনিকোডে চান, পরিষ্কার ইউনিকোডের থেকে গল্পটাকে নেন, নিয়ে কনভার্ট করে কপি পেস্ট করে দেন। ব্লগের ক্ষেত্রে তাই করেন, গল্প ছাপতে দেওয়ার ক্ষেত্রেও তাই করেন। সেক্ষেত্রে এই গল্পটার মধ্যে, এটা পাঠের ক্ষেত্রে এই শ্রোতার জন্য কোনো অসুবিধা হয়নি, আমি গল্পকারের জন্যই বলছি। এটা যথাযথ স্পেসের গোলমাল, জ্যোতিচিহ্নের গোলমাল, বানান ভুল, এই জায়গাগুলি একটু যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু ভালো হয়। না হলে এখন যারা সম্পাদক, বেশিরভাগ সম্পাদক, আমি সব সম্পাদকের কথা বলছি, বেশিরভাগ সম্পাদক এই বানান ভুল বা টেকনিক্যাল এরকম যদি ত্রুটি থাকে সেসব গল্প প্রকাশ করতে চাইবে না বলেই মনে হয়, কেননা এত খাটাখাটি তারা করতে চাইবে না। খুব কম সম্পাদকই সেসব করে। তাই এই দিকটা গল্পকারকে মাথা রাখতে অনুরোধ করবে। আর গল্প পাঠের ব্যাপার আবার বলি, পাঠের জন্য গল্পটা খুব উপভোগ্য হয়েছে। গল্পকারের সুন্দর বাক্য গঠন, সুন্দর তার গল্প বলার ঢং, দুটোই আমার ভালো লেগেছে। ফলে গল্পকারকে এবং তপন রায়চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা এই কারণেই, দুজনের একজন একটা গতিময় গল্প পাঠের সুযোগ করে দিয়েছেন, গল্প নিয়ে বলবারও সুযোগ পেয়েছি আমি, আর অন্যজন তপন বাবু সকলের সঙ্গে আমাকে গল্প পড়ার একটা সুযোগ দিয়েছেন। আর হ্যাঁ, শুভেচ্ছা শ্রোতাদেরও, কেননা তারাও তো এতক্ষণ আমাকে সহ্য করে গেছেন। সেই জন্য সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ যুগান্তর মিত্র। এই গল্পটি নিয়ে আরেকজন আলোচক আলোচনা করবেন, তিনি হচ্ছেন দেবাশিস মল্লিক। দেবাশিস মল্লিককে অনুরোধ করছি আলোচনার জন্য। নমস্কার। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমার বলার সময়, আমি যেহেতু একটা ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে গেছি গাড়িটা থামিয়ে, তার ফলে একটু শব্দ আসতে পারে গাড়ির। গল্পটা তো আমি আগেই পড়েছিলাম এবং শুনলাম, আলোচনাও শুনলাম। আমি বিস্তারিত গল্পের মধ্যে, আখ্যানের মধ্যে যাব না। আমার এই গল্পটা পড়ে যে দু চারটি কথা বলার আছে সেটা বলবো। এই গল্পটি পড়তে পড়তে কেন জানি না আমার তারাশঙ্করের জলসাঘরের কথা খালি মনে পড়ে যাচ্ছিল। হয়তো ওই দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে যে দ্বন্দ্ব, দুটো ভিন্ন জীবন বোধের যে সংঘাত, সেটা যেন এই দুটো গল্পের মধ্যেই আমি তো পেয়েছি। তার ফলে তারাশঙ্করের জলসাঘর আমার বারবার হয়তো মনে পড়েছে। আর
যেটা বলার, এই নিস্তারিণী ব্যায়ামাগার গল্প শেষ পর্যন্ত তো আগের আলোচক যুগান্তর বাবু যা বলছেন তার সঙ্গে আমি সহমত যে পাঠকের ইচ্ছা পূরণ করে দেয়। শেষ পর্যন্ত বাস্তব যাই হোক ওই শুভের জয় এবং অশুভের পরাজয়ের কাছাকাছি এনে দেয়। কিন্তু এই গল্পে আমরা তো যে বিষয়টা দেখেছিলাম যে গুণধরের যারা সঙ্গী তার ব্যায়ামাগারের সদস্য, যদিও গল্পকার ইঙ্গিত দিয়েছিলেন যে তারা একটা বিশেষ আকর্ষণে যায়। দুটো জিনিস আছে, একটা হলো তার যে পৈতৃক মুদিখানার দোকান, সেখান থেকে তারা ধার বাকিতে জিনিস পেতে পারে, সেই একটা আকর্ষণ থাকে। আর একটা হলো ওই যারা শরীর চর্চা করে তারপর শরীর চর্চার পরে তারা ওই নিত্য ছোলা গুড়ের এবং ডিম সেদ্ধর সংস্থান পায়। গরিবের সংসারে অল্প বয়সী ছেলেদের কাছে এর আকর্ষণও কম নয়, এটার একটা ব্যাপার আছেই। কিন্তু তার চেয়ে অনেক বেশি আকর্ষণ হচ্ছে ওই সারা রাত্রি ধরে জলসা, এবং যে জলসায় খুব সহজেই যারা আকাশের তারা তাদেরকে চর্মচক্ষে দেখার সুযোগ হয়, এই মানুষগুলোর, এই নিম্নবিত্ত মানুষগুলোর তাদের একেবারেই প্রায় বেরঙা জীবনে একটু রং ফুটে যায় হঠাৎ করে এমন একটা রাত, এমন একটা দিন। এই আকর্ষণটা দুর্নিবার আকর্ষণ। তো তার ফলে ওই গুণধরের নিষেধ তারা মানে না। তারা দেখা যায় যে এমনকি ছবি মাসি যাকে গুণধর প্রায় মায়ের মতো মনে করে, তিনিও পায়ে পায়ে হাজির হয়ে যান সেই আসরে। এটা এমন যেখানে ব্যাপার, সেখানে তো লোচন ঘোষেরই জয় হওয়ার কথা, কিন্তু জয় শেষ পর্যন্ত হচ্ছে না, কারণ সে অসুস্থ হয়ে পড়ছে। যে অসুস্থ সংস্কৃতির আমদানি করতে চেয়েছে, করতে গিয়ে নিজেই সে অসুস্থ হয়ে পড়েছে তার জীবন যাপনের মধ্যে দিয়ে। আর আমার মনে হয়েছে যে লোচন ঘোষ কিন্তু এই পাড়ার বাসিন্দা নয়, তার বাড়ি আছে একটা এখানে, কিন্তু সেখানে সে বাস করে না, তার পরিবারও বাস করে না। মাঝে মাঝে এসে এখানে সে ফুর্তি করে যায়, হয়তো অনেক রাত অবধি তার আওয়াজ ওই পাড়ার লোকজন পায়, কিন্তু সেখানে তারা ছুঁতে পারে না, এতটাই তাদের তফাৎ। তার ফলে গল্পকার প্রথমে যখন বলেছেন একমাত্র গুণধর ধনী, বাকিদের সঙ্গে তার সম্পদের অনেক তফাৎ, তো লোচন ঘোষকে তখন তিনি পাড়ার লোক হিসেবে ধর্তব্যে আনেননি বোধহয়। এটা একটা হতে পারে। আমার যেটা খুব চমকপ্রদ মনে হয়েছে সেটা হলো যে একটা কালী মন্দির হওয়ার কথা ছিল, নিস্তারিণী কালী মন্দির হওয়ার কথা ছিল, সেটা হয়ে উঠলো ব্যায়ামাগার। এ অনেকটা হজবরলর ছিল রুমাল হলো বেড়ালের মতনই প্রায় চমকপ্রদ বলে মনে হয়েছে। আবার এটাও তো ভাবার যে এমন অসম্ভব ঘটনা, এমন ঘটনাও তো ঘটে আমাদের চারপাশে আজকাল। তার ফলে কোনোটাই বোধহয় আশ্চর্য হওয়ার নয়, এইরকম মনে হচ্ছে আমার। এবং শেষ পর্যন্ত সত্যি যে বাস্তবতার মধ্যে আমরা রয়েছি এখন, সেই বাস্তবতাকে খুব সুন্দর তুলে ধরেছেন লেখক। কিন্তু গল্পটা ওই শেষ পর্যন্ত ইচ্ছা পূরণের গল্পই হয়ে দাঁড়িয়েছে। সেটা পাখির সঙ্গে গুণধরের যে রোমান্টিক সম্পর্ক সেক্ষেত্রেই হোক, অথবা এই গল্পের শেষে এসে মানে গুণধর বনাম লোচন ঘোষের যে সংঘাত, সেই সংঘাত মানে পাড়াকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এবং একটা ইঙ্গিত আছে লোচন ঘোষ পরের বার বোধহয় নির্বাচনে দাঁড়াবে। সব মিলিয়ে শেষ পর্যন্ত এটা ইচ্ছা পূরণের গল্প, এবং এইখানেই জলসা ঘরের সঙ্গে তার তফাৎ হয়ে যায়। এটাই আমার বলার ছিল, এটুকুই। ধন্যবাদ দেবাশিস মল্লিক। তো আমরা সব গল্পগুলো শুনলাম।
কোনো গল্প নিয়ে কেউ যদি আলোচনা করতে চান করতে পারেন, কিন্তু খুব সংক্ষেপে, কারণ এরপর আমরা গল্পকারদের সঙ্গে একটু যোগাযোগ করব বিশেষ কিছু কারণে। আচ্ছা, আমি একটা কথা বলছি, 1 মিনিট। হ্যাঁ, তপন দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি ওই আমার হাত লেগে না একদম গল্পের শেষে এসে মিউট হয়ে গিয়েছিল, বোধহয় অনেকটা সময় পজ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। মানে ওটা ইচ্ছাকৃত না আর কি, সেটাই বললাম। ধন্যবাদ। আমার কিছু বলার আছে, সংক্ষেপে বলতে পারি? একটু বাদে অন্য আর কেউ কিছু বলবেন কি? আমি কি দুটো গল্পের আলোচনা করতে পারি? খুব সংক্ষেপে বলছি। আমি যে দুটো গল্পের আলোচনা করব সেটা হচ্ছে শেষের দিকে দুটো যে অনুগল্প ছিল সেই দুটো নিয়ে। প্রথম গল্প হচ্ছে অশনি সংকেত। এই অশনি সংকেত গল্পের মূল বিষয় হচ্ছে ডিমেনশিয়া। তো আমরা সবাই জানি যে ডিমেনশিয়া হলে, মোটামুটি যেহেতু একটা বিখ্যাত বাংলা সিনেমাও হয়ে গেছে, তো ডিমেনশিয়া ব্যাপারটা এখন কারোরই অজানা সেভাবে নয়। যখন মানুষ রোজকার কাজ করতে পারে না, ব্রাশ করা, স্নান করা, উদ্বেগে ভোগে, বিভ্রান্তিতে ভোগে, বিষণ্ণতায় ভোগে, হ্যালুসিনেশনে ভোগে, সেই সমস্ত যখন একজন মানুষের মধ্যে লক্ষণ দেখা দেয় তখন তাকে বলা হয়, ডাক্তাররা সাসপেক্ট করেন যে তার ডিমেনশিয়া হয়েছে। এবার গল্পে যেটা এসছে মানিকবাবুর ব্যাপারটা, যে মানিকবাবু বছর 65 একজন ভদ্রলোক, যার বাড়িতে সরিতা বলে একজন ম্যাঙ্গালোর থেকে বেড়াতে এসছে, এবং তিনি হঠাৎ মানে মানিকবাবু স্মৃতিভ্রষ্ট হলেন, এবং তারপরে যেটা হলো যে কিছুক্ষণ পরে তিনি সুস্থ হলেন এবং সরিতার সঙ্গে তার একটা কথোপকথন বা কথাবার্তা ওই ডিমেনশিয়ার উপর শুরু হলো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে গল্পটা আমরা পড়তে পড়তে এগোচ্ছি, শেষে গিয়ে জানতে পারছি যে সরিতার বাবারও একই রোগ আছে, সরিতার বাবাও একই পথের পথিক। অথচ পুরো গল্পটাতে সরিতা খুব আগ্রহ নিয়ে কি ডিমেনশিয়ার হলে কি হয়, কিভাবে মৃত্যু হয়, এই সমস্ত কিছু সে মানিকবাবুর সঙ্গে আলোচনা করে গেল। শেষে গিয়ে জানতে পারছি যে সরিতার বাড়িতেও এই একই পেশেন্ট আছে। এইবার যেটা মাথায় আসে যে সরিতা এত কথা বলে গেল, যখন সে জানে তার বাবার একই অসুখ আছে, তাহলে এই সব কথাবার্তার মানে কি? সে তো জানে তার বাড়িতে এই পেশেন্ট আছেই। তো এই ব্যাপারটা একটা খুব ধন্দ গল্পটাকে নিয়ে তৈরি করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গল্পটাতে সেভাবে কোনো গল্প খুঁজে পাওয়া যায় না, যেন মনে হয় এই ডিমেনশিয়া অসুখ সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাঠককে দেওয়া হচ্ছে। তো এই গল্পটাতে এই ব্যাপারটা আমার মনে হয়েছে, সেই জন্য আমি এই গল্পটা নিয়ে একটু বললাম। আর দ্বিতীয় যে গল্পটা উচ্ছিষ্ট, সেই গল্পে সুনন্দা তার প্রিয় কুকুর লালু তাকে রোজ খাওয়ায়। লালু যথেষ্ট স্বাস্থ্যবান কুকুর, কিন্তু সুনন্দা পশু প্রেমী নন, সুনন্দা খালি লালু প্রেমী। তিনি রোজ লালুকেই খেতে দেয়। আশেপাশের যে ঘিয়ে ভাজা লোম ওঠা কুকুররা, তাদের দিকে সুনন্দার কোনো ভালোবাসার বা স্নেহের দৃষ্টি নেই, এমনকি লাঠি নিয়ে মারতেও তিনি পিছপা নন। তো এটা হচ্ছে সুনন্দা, একজন এমন মানুষ যিনি পার্টিকুলার একটা পশুকেই, মানে ওই লালুকেই তিনি ভালোবাসেন। এইবার যেটা ব্যাপার, এই গল্পটা পড়তে পড়তে যেন মনে হয় সেই ওই 1350-এর যে মন্বন্তর হয়েছিল ভাতের জন্য, ফ্যানের জন্য হাহাকার। তো সেই হাহাকারটা আমরা এখনো দেখতে পাই, যদিও শহরে মানুষ, মানে শহরে মানুষের সেই অবস্থাটা নেই, কিন্তু আমরা যদি কুকুর, বিড়াল, ফুটপাতবাসী মানুষ, যাদের দিকে রাষ্ট্রের কোনো লক্ষ্য নেই কারণ তারা ভোট দেয় না, তো তাদের দিকে যদি দেখি, তাহলে এই মন্বন্তরটা তাদের জীবনে এখনো আছে। তো এই গল্পটাতে যেটা আমার মনে হয়েছে, অন্তত আমার এই ব্যাপারটা উপলব্ধি হয়েছে, যে এই গল্পটার মধ্যে কিন্তু একটা গল্প আছে। এই গল্পটা শুধুমাত্র ওই লালু বা ঘিয়ে ভাজা বা লোম ওঠা কুকুরের গল্প নয়, এই গল্পটার মধ্যে লুকিয়ে আছে আরো একটা বড় গল্প,
যেটা অনুগল্পের পরিসরকে অতিক্রম করে পাঠকের কাছে পৌঁছাতে চেয়েছে, যে আমরা খুব খুব মানে খুব ছোট আমাদের দৃষ্টি, খুব নির্বিকার আমরা, খুব নির্দয় আমরা, আমাদের চারপাশে এইরকম পশু, এইরকম মানুষ থাকলেও তাদের দিকে আমরা তাকাই না বা লক্ষ্য করি না। তো এই জন্য আমার মনে হয়েছে এই গল্পটা একটা অন্যরকম বার্তা পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। ব্যাস এইটুকু। ধন্যবাদ সুজাতা কর। একটা কথা একটু বলে নিই, একটু মিউট করে দেবেন কাইন্ডলি। হ্যাঁ, একটা কথা একটু বলে নিই, কোনো আলোচক যদি, কোনো গল্পকার যদি আলোচনার মধ্যে আসেন, তাকে বিনীত অনুরোধ করব তার নিজের গল্প নিয়ে আলোচনা করবেন না। সেটা আলোচকরা করে দিয়েছেন, শুধু এইটুকুই বলার। হ্যাঁ, আর কিছু কেউ বলবেন অন্য কোনো গল্প নিয়ে? বা দুটো জেনারেল কমেন্ট করতে চাই। হ্যাঁ, বলুন। আচ্ছা, একটা হলো আমরা সবাই জানি যে প্রত্যেক 100 কিলোমিটারে ল্যাঙ্গুয়েজের ডায়ালগ চেঞ্জ হয়, তাই তো? এখন যখন কোনো গল্পে কোনো পার্টিকুলার ডায়ালেক্ট ইউজ হয়, তখন আমরা ভাবি যে ওখানকার কোনো হিস্টোরিক্যাল জিনিস বা স্পেশাল কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওই ডায়ালেক্টটা দিয়ে। আমরা কিছু ট্রেন্ড দেখছি যে একটা কমন টেন্ডেন্সি হয়ে গেছে বাঙাল বা পূর্ববঙ্গের ভাষাটাকে গল্পের মধ্যে ইউজ করা, যেখানে কোনো হিস্টোরিক্যাল বা স্পেশালিটি নেই। এটা সম্বন্ধে একটু চিন্তা করতে বলবো সবাইকে। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আলোচনার পরে লেখককে একটা চান্স বোধহয় দেওয়া উচিত তার বক্তব্য রাখার জন্য। তিনি নিশ্চয়ই বক্তব্য রাখবেন, কিন্তু লেখকের নিজের গল্পের উপরে তিনি যেন কোনো আলোকপাত না করেন, যেটা আলোচনা হয়ে গেছে। এইটুকুই শুধু আমি কিন্তু জেনারেলি বলেছি। বলুন এবারে। না, আর কিছু নেই, দুটোই। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আর কেউ যদি কিছু না বলেন, এবারে আমরা পরিচিতিতে আসি, যে কারা গল্প পড়েছেন এবং অ্যাকচুয়ালি গল্পকার কারা এবং তাদের পরিচিতি। প্রথম গল্প পড়েছেন দেবাশিস দে, একটি সত্যি গাছের গল্প। এই গল্পটি লিখেছেন গল্পকার অমিতাভ দাস। আলোচনা করেছেন বৈশালী সেন। আমি অমিতাভ দাসের সংক্ষিপ্ত লেখক পরিচিতি একটু দিয়ে দিচ্ছি। অমিতাভ দাস কবি হিসেবে সাহিত্য জীবন শুরু করলেও কবিতার পাশাপাশি তিনি নিয়মিত অনুগল্প, ছোট গল্প এবং প্রবন্ধ লেখেন। প্রকাশিত বই 30টির বেশি। পেয়েছেন বনলতা সেন কাব্যগ্রন্থ পুরস্কার, সুতরাং সাহিত্য সম্মান, কলম সাহিত্য সম্মান, কালদর্পণ সাহিত্য সম্মান, টেগোর ভিলেজ সাহিত্য পুরস্কার, অনিলা দেবী সাহিত্য পুরস্কার। অবগুণ্ঠন সাহিত্য পত্রটির সম্পাদনা করে আসছেন 1996 সাল থেকে। হাবড়া থেকে গত 28 বছর ধরে নিয়মিত প্রকাশিত একমাত্র সাহিত্য বিষয়ক পত্রিকা। উল্লেখযোগ্য কবিতার বই রাধিকা অথবা কুসুম, রাতের জার্নাল, সব ধুলো হয়ে আছে, শরীর শরীর আলো, সেতার ভিজে জলে, অ্যাকোয়ারিয়াম, অমিতাভ উবাচ, নির্বাচিত 100। ছোটদের জন্য লেখা গল্পের বই গাছ বন্ধু, গ্রহের নাম প্যাংটিটলো, ছোট গল্পের বই গল্প আমার অল্প, অভিযান 2017, বিষাদ সুন্দরী ও লাল পদ্ম, সুতরাং 2019। এই বইটির জন্য অনিলা দেবী সাহিত্য পুরস্কার পেয়েছেন 2021 সালে। 2019-এ শ্রমণ পত্রিকা দিয়েছে সেরা গল্পকার সম্মান। দেশ, যুগশঙ্খ, নন্দন, সুখবর, এই সময় জাগো বাংলা, কৃত্তিবাস, উৎসব, কথা সাহিত্য, তথ্যকেন্দ্র, অনুবাদ পত্রিকা, উদ্বোধন সহ দেশ বিদেশের নানা কাগজে লেখা প্রকাশিত হয়।
মোটামুটি সংক্ষিপ্ত লেখক পরিচিতি অমিতাভ এটা দিয়েছেন। এবার অমিতাভকে আমার একটা প্রশ্ন, গল্পকারকে প্রশ্ন, এটা সমস্ত গল্পকারকেই এই প্রশ্নটা করছি। এই যে গল্পটা উনি লিখেছেন, এই গল্পের পেছনের গল্পটা কি? অর্থাৎ আমরা একটু উৎসটা জানতে চাইছি, যেখান থেকে তিনি এই গল্পটা লিখেছেন, কারণ উৎস থেকে কিভাবে একটা সুন্দর গল্প তৈরি হয় এটা একমাত্র গল্পকারই করতে পারেন। তো সেই কারণে অমিতাভকে অনুরোধ করব যে গল্পের পেছনের গল্প যতটুকু সম্ভব তিনি যদি সংক্ষেপে বলতে পারেন খুব ভালো হয়। আমাদের সকলেরই কিন্তু সেটা কাজে লাগবে যে কি করে একটা উৎস থেকে একটা গল্প তৈরি হতে পারে। অমিতাভ দাস। পরিষ্কার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, গল্পটা সম্ভবত বছর 2 আগের লেখা গল্প, মানে করোনা চলে গেছে এই সময়ের গল্প। এবং আমি গল্পে যে পরিবেশের কথা বলেছি, আমি এরকমই একটা পরিবেশের মধ্যে থাকি, বাস করি। এবং আমার বাড়ির ছাদটা আমার খুব প্রিয়। আমার প্রচুর ফুল গাছে ঢাকা আমার ছাদ, বিভিন্ন রকম গাছপালা থাকে। এবং আমার ছাদটা এমন ভাবে, ওখানে একটা আম গাছ আছে, আম গাছের ডাল এসে পড়ে, তাতে করে হাত দিয়ে আম পাড়া যায়। এটা সচরাচর হয় না, কিন্তু আমার বাড়ির গাছ এবং ছাদ যেভাবে যুক্ত, এটা হয়। তো এইখানে গল্পের প্রয়োজনে যেটুকু নির্মাণ করতে হয় সেটা আমি করেছি। কিন্তু উৎস যেটা বলতে গেলে যেটা বলা যায় যে উৎস হচ্ছে যে এই আমি আমার জন্মের পর থেকেই গাছটাকে দেখছি। আমার ঠাকুমার কাছে শোনা যে এটা আমার দাদুর লাগানো আম গাছ আর কি। এবার বাড়ি টাড়ি করতে গিয়ে অনেক গাছপালা কাটা যায়, ইচ্ছে না হলেও কাটতে হয়। এবং এই গাছটা আমার বাড়ির বাথরুমের সঙ্গে এমন ভাবে লেগে আছে যে বাথরুমটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে গোড়াটা শেকড়টাই করে দিচ্ছে। তো বারবার এমন হয়েছে যে গাছটা কাটানোর জন্য, কিন্তু প্রতিবারই আমার বাবার যে কোনো কারণেই হোক, হয়তো তার বাবার প্রতি স্নেহ বা মায়ের পরিস্থিতি থেকে বা যে কারণেই হোক, বাথরুম নষ্ট হয়ে যাচ্ছে, তবু গাছ তিনি কাটবেন না। এবং তারপর যা হয় আমাদের, আমি তো একটা গ্রামের মানুষ, গ্রামে থাকি, এবং গ্রামের নানা রকম কুসংস্কার, নানা রকম ব্যাপার স্যাপার কাজ করে আর কি। তো ওই গজাল যে পোতার যে ব্যাপারটা এখানে এসছে আর কি, সেটাও ঘটেছিল। তারপরে অন্য লোক সবাই নিদান দিল গাছটা কেটে দেওয়া হবে, কিন্তু আমরা কাটিনি। তো যাই হোক, গাছটা এখনো বহাল তবিয়তে আছে এবং আশা করি গাছটা থাকবে। এবং আমারও ইচ্ছা গাছটা কাটবো না, কারণ গাছটা বড় গাছ এবং গাছটা প্রচুর বাড়িটাকে ছায়া দেয়। এবং পুরনো গাছ, এই পুরনো গাছের সঙ্গে মানুষের তো স্মৃতি থাকে, আর গল্প উঠে আসে জীবন থেকে। আমি গল্প জীবন থেকে উঠে আসে, জীবনের যে খণ্ড খণ্ড সত্য, জীবনের যে বিভিন্ন মুহূর্ত, সেই মুহূর্তগুলোকেই তো আমরা চেষ্টা করি গল্পের মধ্যে লেখার, এবং আমরা চেষ্টাটুক করি। এখন সেটা সবসময় কতটা কি ফলপ্রসূ হয়, ফলবতী হয়, লেখা হয়ে গেলে সেটা তো আর লেখকের থাকে না। তো সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কাজ হচ্ছে অবজারভেশন, আমি অবজারভার। আমি দেখেছি, মুহূর্তটাকে অনুভব করেছি, এবং সত্যি সত্যি প্রকৃতির সঙ্গে আমার যে গাছ বন্ধু বই আছে, সেখানেও আপনারা দেখবেন যে গাছ, সেখানে প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা সাযুজ্য, প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা সম্পর্ক, আর আমাকে গাছ, নদী, স্টেশন, পাহাড় এরা খুব ভাবে জুড়ে থাকে। এবং আমি এদের সেই অন্য উদ্ভিদ বা জড় পদার্থ এভাবে ভাবি না। সেই জৈন ধর্মাবলম্বীরা যেমন সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্মকে দেখতে পায়, ঈশ্বরকে দেখতে পায়, অন্য কিছু দেখতে পায়, মানে একটা প্রাণ স্থাপন করতে চায়। তো গাছের তো প্রাণ অবশ্যই আছে। তো এই জায়গা থেকে বাকিটা হচ্ছে আমার মানে আমার সেরকম মনে হয়েছে, এইভাবেই গল্পটা উঠে এসছে। কারণ প্রত্যেক মানুষের জীবন একাকিত্ব আছে, সে একাকিত্ব কাটানোর নানা রকম পন্থাও রয়েছে। কিন্তু প্রকৃতির সঙ্গে মিশে গেলে, প্রকৃতির কাছে গেলে একটা শুশ্রূষা পাওয়া যায়, একটা সেবা পাওয়া যায়, আমি অন্তত পাই। তো আমি আমার সেই বিশ্বাস থেকে এই গল্প লিখেছি, সেই জায়গাটা লিখেছি। আমার মনে হচ্ছে গাছ থেকে মানুষ হয়ে উঠছে, মানে এই জায়গাটা আর কি, সেখান থেকে এইটা এসছে আর কি। বাকিটা তো আলোচনা হয়েছে, আমি আর কিছু বলতে চাই না, এইটুকুই। ধন্যবাদ তপনদা। ধন্যবাদ অমিতাভ। এরপরে সুরশ্রী ঘোষ সাহা গল্প পড়েছেন মুক্তির লক্ষ্মী লাভ। এই গল্পটি লিখেছেন গল্পকার মৌসুমী রায়। মৌসুমী এখানেই আছেন। মৌসুমীকেও একই প্রশ্ন করছি যেটা অমিতাভকে করা হয়েছে। তো মৌসুমী যদি কিছু বলেন, গল্পের পেছনে গল্প।
মৌসুমী রায়। ধন্যবাদ তপনদা। শুভ সন্ধ্যা সকলকে। মুক্তির লক্ষ্মী লাভ গল্পটি মূলত একেবারে যে বাস্তব থেকে নেওয়া নয় এমন নয়। আমি প্রায় 17 বছর চাকরির সুবাদে গ্রামে যাতায়াত করতাম প্রতিদিন। গ্রামেই ছিল আমার স্কুল, প্রথম স্কুলটি। এবার আমাকে মূল মফস্বল শহর থেকে বেশ খানিকটা, প্রায় 2.5 কিলোমিটার মতো গ্রামীণ আলপথ দিয়ে হেঁটে যেতে হতো। গ্রামীণ আলপথ দিয়ে যখন হেঁটে যেতাম, সেই আল কখনো কখনো লোকের বাড়ির উঠোন দিয়েও যেত, সেখান দিয়েও আমরা হাঁটতাম। আর দিদিমণিরা যখন যেতেন, গ্রামের মহিলারা ডেকে ডেকে অনেক সময় আমাদের সঙ্গে কথা বলতেন। বেশ খানিকটা সময় আগেই যেতে হতো হাতে নিয়ে। এভাবে যেতে যেতে দীর্ঘ বহু বছর তারপরে একটি রাস্তা হয়, আমরা গাড়িতে যাতায়াত শুরু করি। তার আগে অবধি এই যে আমাদের যে একটা পদাতিক সফর ছিল স্কুল অবধি, আমরা গ্রামের মানুষের সঙ্গে অনেকটা ওতপ্রোত হয়ে গিয়েছিলাম। গ্রামটি নদিয়াতে বিরোহী অঞ্চলে অবস্থিত এবং সেখানে অধিকাংশ মানুষই পূর্ব বাংলা থেকে এসেছিলেন। তাদের একদম আভ্যন্তরীণ জীবনযাপন, সেই তাদের মেঠো ঘর, হোগলা পাতা ছাওয়া ছোট রান্নাঘর, মূল ঘর থেকে আলাদা। সেখানে বসে তারা ওই পাটকাঠিতে ফু দিয়ে দিয়ে রান্না করতেন। কখনো কখনো এরকম পাটকাঠিতে জড়ো করে ঘুটে দিয়ে দিয়ে সেই স্টিকগুলো দিয়ে রান্না করতেন। তাদের ওই সমস্ত ছোট ছোট যাপন, সেগুলো মনের মধ্যে একদম গেঁথে আছে। টুকরো টুকরো কথা কানে যেত। যে কখনো কখনো দেখতাম প্রত্যেকের বাড়িতেই কম বেশি গাছপালা ছিল। মাঠের ক্ষেত যেখানে শেষ হয়েছে সেখানে আম, কাঁঠাল, জাম এই সমস্ত গাছপালা থাকতো। খেয়াল করতাম সেই সমস্ত গাছের গুঁড়িতে কাঁঠাল পাতা, কাঁঠালের ডাল বাঁধা থাকতো এবং তাদের যে গৃহপালিত ছাগল এই সমস্ত থাকতো, সেগুলো ওই কাঁঠাল পাতা খেত। আর এরকম মাটির বড় চারি থাকতো, জাবনা দেওয়া থাকতো যেখানে। আর বাড়ির সেই বধূটি রান্নার পরে হয়তো ভাতের ফ্যান সেখানে ঢেলে দিচ্ছেন, ঢেলে দিয়ে ছোট ছেলেটিকে হয়তো ডেকে বলছেন যে বাবু তুই কোথায় গেলি। সে হয়তো বন্ধুদের সঙ্গে তখন খেলা করছে, তাকে ডেকে আনলো যে আজকে স্কুল যাবি না তো, দিদিমণিরা যাইতাছে। তো এইরকম ভাবে সমস্ত ছোট 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 জিনিসগুলো। আবার আমরা যেহেতু স্কুলে পড়াতাম, দেখেছি অনেক সময় যে ছেলেমেয়েরা খুব সহজে, গ্রামের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যায়, যখন ফসল হয় ওরা ফসল কাটতে যায়। তারপর বিরভূমি অঞ্চলে একটা গরুর হাট বসে, অনেক বড় গরুর হাট। সেটা প্রতি বৃহস্পতিবারে, কোনো বৃহস্পতিবারে বেশ কিছু সংখ্যক ছেলে তারা স্কুলে আসতো না। কেন আসতো না? তারা ওই হাটে গরু টানাটানি করা, গাড়ি থেকে গরু নামানো, গরু তুলে দেওয়া, এগুলোর বিনিময়ে সামান্য কিছু পয়সা পেত, সেই সমস্ত করতো। এবার এইরকম কাজ করতে করতে কখন তারা সেই গরুর ব্যবসায় অজান্তেই ঢুকে যেত, স্কুল ছুট হয়ে যেত। হয়তো তাদের পারিবারিক চাপ ছিল এবং এই যে স্কুল ছুট হয়ে যাওয়া, ড্রপ আউট হয়ে যাওয়ার যে সমস্যাটা, সেটা আরো বেড়ে গিয়েছিল যখন করোনা পরবর্তী সময়ে আমরা স্কুলে আবার গেলাম। স্কুল খোলবার পরে বেশ ভালো ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে গ্রামের স্কুলে তারা ছিল, তাদেরকে আমরা আর স্কুলে ফেরত পাইনি। কারণ তারা কোনো না কোনো কাজে বেরিয়ে গিয়েছিল। হয়তো তারা সকলে ইচ্ছে করে চলে যায়নি, কিন্তু তারা স্কুল থেকে ড্রপ আউট হতে বাধ্য হয়েছিল জীবনের তাগিদে, জীবিকার তাগিদে। তো এই বিষয়গুলো খুব ছুঁয়ে যেত আমাকে। সেখান থেকেই হয়তো এই গল্পটা অবচেতনে এসে গিয়েছিল। যখন কথামালাতে গল্প দিলাম, তখন এই ছোট্ট করে এই গল্পটি লিখেছিলাম। আর আপনারা সকলে শুনলেন। আমি ধন্যবাদ দেব আলোচককে, তিনি তার ভাবনা জানিয়েছেন। আমি নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাববো। আর তপনদাকে অবশ্যই ধন্যবাদ আজকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমি সম্মানিত বোধ করছি। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ মৌসুমী। এরপরে আসছি, প্রিয়াঞ্জলি দেবনাথ পড়েছেন অশনি সংকেত গল্পটি। আমার একটু ভুল হয়ে গেল। যিনি মৌসুমী রায়, তার সংক্ষিপ্ত পরিচিতি একটু দিয়ে নিই। মৌসুমী রায় ইংরেজি ভাষা সাহিত্য এবং ভাষাতত্ত্বে স্নাতকোত্তর
পড়ান একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, বাংলা ও ইংরেজি দুইটি ভাষাতেই লেখালেখি করেন। কলম স্বচ্ছন্দ, কবিতা, অনুগল্প ও ছোট গল্পের সব শাখাতেই। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 3টি। কাব্যগ্রন্থ নিঃসঙ্গ অন্তরীপ, কিশোর রম্য রচনা রিভুর ডায়েরি ও ইংরেজিতে কিশোর গল্পগ্রন্থ রিভুস ডায়েরি। এছাড়াও এই মুহূর্তে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখছেন। ছোট গল্প লিখে পেয়েছেন আড্ডা, নিউ জার্সির অভিব্যক্তি গল্প পুরস্কার, পথের আলাপ সাহিত্য প্রতিযোগিতা পুরস্কার, শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মাননা এবং অনুগল্পের জন্য পেয়েছেন উৎপল স্মৃতি অনুগল্প পুরস্কার। তো এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ের অনুগল্প পড়েছিলাম বা শুনেছিলাম। প্রিয়াঞ্জলি দেবনাথ পড়েছেন অশনি সংকেত। এটি লিখেছেন গল্পকার সব্যসাচী গুপ্ত। সব্যসাচী গুপ্তর সম্পর্কে সংক্ষিপ্ত লেখক পরিচিতি একটু দিয়ে নিই। সব্যসাচী গুপ্ত একজন আইটি শিল্পের অভিজ্ঞ ব্যক্তি, যার 38 বছরেরও বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি 1997 সালের মার্চ মাসে ব্যাঙ্গালোরে এসএসজি সফটওয়্যার সিস্টেমস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। এসএসজি সফটওয়্যার শুরু করার আগে সারা বিশ্বের বিভিন্ন দেশের অনসাইট প্রজেক্টে হেড করার ক্ষেত্রে তার গভীর অভিজ্ঞতা ছিল। মানুষ, ব্যবসা, প্রক্রিয়া এবং গ্রাহকদের সম্পর্কে তার উপলব্ধি এবং অভিজ্ঞতা যে কোনো প্রতিষ্ঠানের সম্পদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে এমটেক করেছেন। আবিষ্কার তার নেশা। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছেন অনেক। পড়াতে ভালোবাসেন, মানুষ তৈরি করতে ভালোবাসেন। আমি সব্যসাচী গুপ্তকেও একই প্রশ্ন রাখছি যে আপনি যে গল্পটি পড়েছেন সেই গল্পের পেছনের গল্পটি যদি একটু বলেন। সব্যসাচী গুপ্ত। হ্যাঁ, স্টার্ট করছি। হ্যাঁ, আমি দেখেছি পশ্চিমবঙ্গে অনেক ফ্যামিলিতে হেলথ অ্যাওয়ারনেসটা খুব কম। গোটা ফ্যামিলিতে একজনও নেই যে বুঝতে পারে যে হ্যাঁ, হঠাৎ ঘাম হলে সেটা একটা হার্ট ডিজিজ হওয়ার চান্স খুব হাই। তো এই অ্যাওয়ারনেসটা অনেক ফ্যামিলিতে আমরা দেখছি টু হাই অ্যাওয়ারনেস, যেখানে কিছু বলার দরকারই করে না, টু মাচ। ডাক্তারের উপর ডাক্তারি করে তারা। এখন আমি থাকি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে একটা অপোজিট পিকচার। ব্যাঙ্গালোরে কোনো ফ্যামিলিতেই এই অ্যাওয়ারনেসটা নেই বললেই চলে। ব্যাঙ্গালোরে আমার একটা কোম্পানি ছিল এবং এই আইডিয়াটা কোন একটা কোম্পানিতে এমপ্লয়ীদের সঙ্গে ডিসকাস করতে করতে ব্যাপারটা উঠে আসে যে অ্যাওয়ারনেসটা দরকার। কি করে এই অ্যাওয়ারনেসটা ফ্যামিলিগুলো পাবে? তো আমি ওদের সাজেস্ট করেছিলাম যে বিভিন্ন এগুলো নিয়ে যারা ফেস করেছে তারা যেন অন্য ফ্যামিলিদের স্প্রেড করে ব্যাপারটা। পরে জিনিসটা একটা গল্প করে অ্যাওয়ারনেস ছড়ানোর আইডিয়াটা এলো আমার মাথায়, যেখানে কতগুলো ফ্যাক্ট থেকে বোঝাবার চেষ্টা করা হয়েছে যে ডিমেনশিয়াতে কি কি হয় বা হতে পারে। এগুলো যদি আগে লোকে জানে তাহলে হয়তো তারা সচেতন হয়ে আগে চিকিৎসা করে হয়তো সলিউশনটা পেতে পারে। কারণ সলিউশন আছে, আগে জানতে পারলে সলিউশন আছে। আচ্ছা, এখানে কিছু সমালোচনা শুনেছিলাম। সরিতা হচ্ছে এমপ্লয়ি, মানিকবাবুর কোম্পানির এমপ্লয়ি সরিতা, এবং সে হচ্ছে কোঙ্কানি। সে চাকরি করে ব্যাঙ্গালোরেই, কিন্তু বাড়ি ম্যাঙ্গালোরে। এটা একটা ক্লারিফিকেশন দিলাম। তো সরিতার বাবার যে ডিমেনশিয়া আছে, সরিতা সেটা জানতো না। এই আলোচনার মাধ্যমে শুনতে পেয়ে তখন সে ডিসিশন নিল বা সিদ্ধান্তে এলো যে ও তাহলে বাবারও বোধহয় ডিমেনশিয়াই আছে। তো এইটাকে একটা গল্প আকারে বলার চেষ্টা করেছি। হয়তো খুব ভালো হয়নি, কারণ দ্বিতীয় সমালোচনা যেটা শুনলাম
যে খুব বেশি ইনফরমেশন এক্সচেঞ্জটা হয়ে গেছে গল্পের বদলে। পরের বারে খেয়াল রাখবো। এই পর্যন্ত। ধন্যবাদ সব্যসাচী গুপ্ত। এরপরেই গল্প পড়েছেন গৌতম দত্ত, উচ্ছিষ্ট। এই গল্পের গল্পকার হচ্ছেন সোমা কুশারি। সোমা অবশ্য এখানে নেই, আমি ফোন করেছিলাম সোমাকে আসার জন্য, কিন্তু সোমা কোনো কারণে আসতে পারেননি। না তপনদা, আমি আছি। ও আচ্ছা 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 আচ্ছা। আমি আমার ছেলের মোবাইল থেকে পুরো অনুষ্ঠানটাই শুনছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমি আয়ুষ্মান নাম দেখে আমি ঠিক বুঝতে পারিনি। আমি সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে নিই, তারপরে আপনি বলবেন। স্কুল ম্যাগাজিন, ইউনিভার্সিটি, দেওয়াল পত্রিকায় যা হারিয়ে গেছিল 2016-এ ফেসবুকে এসে নতুন করে তার শুরু। প্রথম প্রকাশিত গল্প প্রগতি মাইতির ইস্ক্রা পত্রিকায়, তারপর একে একে দিবারাত্রি কাব্য, বহুস্বর, মনন, কথা, কথামালা, ফোন গল্পের আসর, অবগুণ্ঠন প্রভৃতি স্বনামধন্য পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে অনুগল্প, ছোট গল্প। যুক্ত আছেন বাতিঘর অনলাইন পত্রিকার সাথে। 2023-এর বইমেলায় রা প্রকাশনের হাত ধরে প্রথম গল্পগ্রন্থ উলুখাগড়া প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে দেশ, রবিবাসরীয়, আনন্দবাজার, কথা সাহিত্য, গৃহসভা প্রভৃতি বাণিজ্যিক পত্রিকায়ও ছোট গল্প লিখেছেন। আমি সোমাকে অনুরোধ করব আপনার লেখা গল্প উচ্ছিষ্টর পেছনের গল্পটা কি, যদি সংক্ষেপে একটু বলেন। নমস্কার তপনদা এবং ফোন গল্পের আসরের উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা। আসলে আমার ফোনটি পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে, সেই কারণে আমি আমার ছেলের মোবাইল থেকে পুরো অনুষ্ঠানটাই রয়েছি। সবাই বুঝতে পারেননি, তপনদাও বুঝতে পারেননি। এবার গল্পের বিষয় আসি। 2024-এর লোকসভা নির্বাচনে শিক্ষিকা হিসেবে একটা দায়িত্ব বর্তেছিল। দায়িত্বটা হলো ওই পঙ্গু, অসুস্থ, মানে যারা সামাজিকভাবে ডিসেবল ক্যাটাগরিতে পড়েন এবং যারা 80 বছরের ঊর্ধ্বের মানুষ, তাদের ভোট নিতে যাওয়ার একটা অভিজ্ঞতা হয়েছিল। তো দেখেছিলাম এই মানুষগুলোকে হঠাৎই খুব বহুমূল্য হয়ে উঠতে, যারা একটা আস্ত ঘরও পান না, বাড়ির সবচেয়ে এঁদো কুঠুরিতে যাদের একরকম ওই বন্য পশুর মতো আটক করে রাখা হয়, সেই মানুষগুলোকে ভোটদানে যুক্ত করার জন্য পার্টি এবং আমাদের ভারতবর্ষের তথাকথিত গণতন্ত্র উঠে পড়ে লেগেছিল। তার মধ্যেও নানান রকম রসায়ন কাজ করছিল, মানে ভাতা এবং ভাতাজীবী মানুষদের বাধ্য করা, তার চিহ্নটাকে পছন্দ না করে তার সুবিধা যারা দিয়েছেন তাদেরকে ভোট দেওয়াতে। আমার তখন মনে হয়েছিল যে এই যে একটা প্রতিযোগিতা, ভোট নেওয়ার প্রতিযোগিতা, আমার সঙ্গে সেদিন প্রায় 35 থেকে 36 জন ক্যাডার ঘুরছিলেন বাইক নিয়ে। আর আমার সঙ্গের যে মানুষগুলো ছিলেন, মানে সুরক্ষার জন্য অসামরিক, মানে অসামরিক ভুল বললাম, আধা সামরিক বাহিনী, তারা বারবার করে পশ্চিমবঙ্গের এই ভোট ব্যবস্থা নিয়ে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল। যে প্রশ্নগুলো তির্যক প্রশ্ন, যে আপনাদের ছেলেদের কি এটাই কাজ, বা এখানে কি অন্য কিছু হয় না, সবাই ভোটদান নিয়ে এত ব্যস্ত, এত বাইক, এত এভাবে ঘুরছে। প্রত্যেকটা বাড়িতে আমরা ঢোকার আগেই সবাই ঢুকে পড়ছিলেন, মানে আমাকে প্রায় বকে ঝোঁকে বার করতে হচ্ছিল এবং ভয়ও পাচ্ছিলাম যে আমি এলাকার মানুষ, হয়তো পরবর্তী সময় সমস্যাও হতে পারে। তো আমার তখন এই একটা মানে একজন সমালোচক হিরঞ্জয় দা বললেন যে মুরগির চেবানো হাড়, এই রটা কেন, মুরগি কি মাংস চেবাতে পারে? আমি উত্তর দিতে তপনদা বারণ করেছেন, আমি উত্তর সেভাবে দিচ্ছি না। আসলে একটা
মানে এই মানুষগুলো তো ছিবড়ে হয়ে গেছেন, তো সেই ছিবড়ে মানুষগুলোকে হঠাৎ সযত্নে যেভাবে সাজিয়ে তোলা হয়েছিল ভোটদানের জন্য, ঘাড়ে সাপোর্ট দিয়ে পিছনে ঠেলে ধরে, কেউ কেউ ভুল বকছেন, অসুস্থ তারা আমার হাত চেপে ধরছেন, টাকা দাও, সই করালে কেন, তুমি টাকা দিতে এসছো, টাকা দিচ্ছ না, এটা কি করছো, কেউ কালি দিলে আমার গায়ে ছিটিয়ে দিয়েছেন কালি, এরকম মানে অভিজ্ঞতার সঙ্গে গিয়েছি আমি। তো সেখান থেকেই হয়তো আমার এই মানে কি মনে হয়েছিল, কুকুরের খেয়েই চলেছে। এবং আমরা ছেটানো ভাত, আমি ইচ্ছে করেই ছেটানো ভাত শব্দটা লিখেছি, ওই ভোটদানটা আমার এরকম ছেটানো ভাত মনে হয়েছিল এই ছেটানো ভাতটা চেটে নিতে সব কুকুরেরাই হাজির হয়েছে। আমরা হয়তো বিশেষ কুকুরটিকে বাড়িয়ে ধরবো, তার সামনে ভোজের থালা উচ্ছিষ্ট হলেও, এই মানসিকতা থেকেই হয়তো গল্পটা এসে গিয়েছিল। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সোমা। আমরা এবারে শেষ ছোট গল্প যিনি পড়েছেন সেটা হচ্ছে সানা দে, খুব সুন্দর পাঠ করেছেন, নিস্তারিণী ব্যায়ামাগার। এই গল্পটি লিখেছেন গল্পকার অয়ন ভট্টাচার্য। তো গল্পকার অয়ন ভট্টাচার্যের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে নিই। জন্ম থেকেই চন্দননগরের বাসিন্দা, কর্মসূত্রে একটি বহুজাতিক, প্লিজ মিউট করে দেবেন, একটা কথা হচ্ছে বাইরে থেকে। অরুণ দে কাইন্ডলি একটু মিউট করে দেবেন। কাইন্ডলি মিউট করে দেবেন অরুণ দে। তপন দা আপনি মিউট করে দিন ওখান থেকে। হ্যাঁ ঠিক আছে, সরি। জন্ম থেকেই চন্দননগরের বাসিন্দা, কর্মসূত্রে একটি বহুজাতিক জৈব প্রযুক্তি গবেষণা সংস্থার পূর্ব ভারত শাখার প্রধান। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত, মূলত গল্প লেখক। লেখা প্রকাশ হয়েছে দেশ, আনন্দবাজার পত্রিকা, বর্তমান, আজকাল, নন্দন, নবাবী, মুখাবয়ব, আবিষ্কার, প্রগতি, জাগরণ, গল্পমেলা, বার্ষিক সংকলন এবং আরও কিছু পত্রিকায়। 15 বছর বয়সে রবিবারের পাতায় একটি গল্প প্রকাশ হওয়ায় আনন্দবাজার থেকে 150 টাকার চেক পাঠিয়েছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় সেটা ভাঙানো যায়নি। সম্প্রতি সংবাদ প্রতিদিন, দেশ পাবলিশিংয়ের গল্পের সেরা হাত প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা গল্পের পুরস্কার প্রাপক। এখনো কোনো বই নেই, একদম জন্মলগ্ন থেকে চন্দননগরের গল্পমেলা সংস্থার খুদে লেখক ও কর্মী হিসেবে যুক্ত হয়েছিলেন এবং এখনো গল্পমেলার একজন সক্রিয় কর্মী। আমি অয়ন ভট্টাচার্যকে অনুরোধ করব গল্পের পেছনের গল্পটা নিয়ে যদি কিছু বলেন। অয়ন ভট্টাচার্য। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, শুভ সন্ধ্যা সকলকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই তপন রায়চৌধুরীকে, কোন গল্পের আসরের উনি এত ভালো একটা অনুষ্ঠান করলেন এবং সেখানে আমায় সুযোগ দিলেন। এবং সানা দে, উনি যে গল্পটা পড়লেন খুব সুন্দর পাঠ করেছেন, মানে আমি গল্পটা শুনছিলাম, আমারই লেখা গল্প উনি পড়ছেন, খুব ভালো লেগেছে। এবং দুজন আলোচক, দেবাশিস বাবু এবং যুগান্তর মিত্র, দুজনকেই অশেষ ধন্যবাদ। এবং আমি কবিতার ফুটনোট যেমন হয় না, তেমন গল্পকার গল্প নিয়ে কিছুই বলবে না, এটাই আমি বিশ্বাস করি। কারণ গল্প নিয়ে সত্যি গল্পকারের কিছু বলা উচিত নয়। অরুণ দে, আপনি প্লিজ মিউট করবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, বলুন। ঠিক আছে, বলুন। গল্পকারের কিছু বলা উচিত নয়, এবং সেক্ষেত্রে আলোচকদের আমার ভীষণই, মানে আলোচনা যারা করেছেন তাদের ধন্যবাদ। একটা জিনিস খালি বলার, এই গল্পটা একদমই সম্প্রতি লেখা গল্প, এবং যেহেতু তপন বাবু বলেছিলেন, আমিও এটা আমার নিজের মধ্যেও একটা তাগিদ ছিল, একটা গল্প এমন কিছু এখানে আমি পাঠাবো যেটা একদম নতুন লেখা এবং যেটা সেইভাবে এডিটও করা নয়। এবং যুগান্তর দা একদম সঠিক বলেছেন,
আমি নিজেও জানি গল্পটায় কিছু ত্রুটি আছে, টেকনিক্যাল ত্রুটি, যেটা আমি শুধরেও নিয়েছি হয়তো। যাই হোক, আর গল্পের পেছনে যে গল্প, সেটা সেইভাবেও যে পুরোটা বলতে পারবো আমি জানি না, কারণ এইটা যে বিষয় নিয়ে লেখা, তার পিছনে অনেক রকমের গল্প আছে। আমি যেহেতু একটি মফস্বল শহরে থাকি এবং এই মফস্বল শহরের খুব কাছাকাছি একটা অঞ্চল আছে, যেই অঞ্চলটা এই আশেপাশের কিছু জুট মিল আছে, এই জুট মিলের ওপর নির্ভরশীল, এবং এখনো সেই জুট মিলের ওপর নির্ভর করেই কিছু মানুষ তাদের জীবন জীবিকা কাটান। এবং এই জুট মিলগুলো কখনো কখনো খোলে, কখনো কখনো বন্ধ হয়, এবং অদ্ভুতভাবে এই মানুষগুলোর জীবন জীবিকাও, তাদের দৈনন্দিন কাজকর্ম এই জুট মিলের ওপরই নির্ভর করে। এবং আমাদের এখানে অনেক রকমের পুজো হয়, আপনারা জানেন নিশ্চয়ই, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় প্রচুর। তো এই অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর বাজেটও অনেক সময় এই জুট মিল খোলা এবং বন্ধের উপর নির্ভর করে। এবং আমি এখানে চরিত্রের মধ্যে আর যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, একজন আছেন যাকে আমি চিনতাম। যা হয়, গল্প লিখতে লিখতে কিছু মানুষকে দেখে, কিছু চরিত্র দেখে, তার থেকেই কিছু গল্প উঠে আসে, তারপর নিজের কিছু কল্পনাও থাকে। তো আমি একজন মানুষকে চিনতাম, সেই মানুষটা থাকতো এরকমই একটা জায়গায়, একটা বাড়িতে, এবং সেখানে প্রচুর ভাড়াটিয়া থাকতেন। তার মধ্যে এই মানুষটা তার সবকিছু কাজ ফেলে তার শরীর চর্চায় ব্যস্ত থাকতো। এবং সে কিন্তু বড়লোক ছিল না, তার আবার টাকা পয়সার অভাব ছিল, কিন্তু সে শরীর চর্চাটা ঠিক করত। এবং একটা সময়ে সে শরীর চর্চা করতে করতে সে কিছু অর্থ উপার্জন করতে শুরু করে। অর্থ উপার্জন শুধু নয়, সে কিছু জায়গায় ওই শরীর দেখিয়ে শো করতেও শুরু করে। এই মানুষটার একটা জিন ঘটিত রোগ হয়ে পড়ে, যেটা মাসকুলার ডিস্ট্রফি বলে। অদ্ভুতভাবে 30-এর নিচেই তার তখন বয়স ছিল, এবং সে তারপরে একসময় চলৎশক্তিহীন হয়ে যায়, অথচ তার পেশির সজ্জা ভীষণ রকম সতেজ ছিল। তো এই মানুষটার একজন কাছের প্রেমিকা ছিলেন, এবং তারা দুজনেই শেষ জীবনটা কাটিয়েছিলেন, এবং সে বেশি দিন আর বাঁচতে পারেনি। হয়তো একে নিয়ে আমার একটা লেখা উচিত ছিল, কিন্তু আমি লিখতে পারিনি। এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার, আমি এই গল্প কিন্তু লিখতে পারিনি এখনো, হয়তো লিখবো বা লিখতে পারবো না। এই লেখাটা লিখতে গিয়ে আমার মনে হয়েছিল যেটা এর আগের গল্পটা যদি লেখা যায়। এইভাবেই গল্পটা এসছে আর কি। তার সঙ্গে সঙ্গে সমাজ এবং আশেপাশের কিছু দেখা, কিছু না দেখা, এই সব মিলেমিশে গল্পটা তৈরি করার চেষ্টা করেছি। বাকিটা যারা আলোচক তারা বললেন, বা এবং আরো একটা জিনিস, খুব সচেতন ভাবে আমি এই গল্পটা কাউকে পড়াইনি, এবং এই ফোন গল্পের আসলেই প্রথম পড়ানো হলো। এটা আমার নিজের কাছেও একটা তাগিদ ছিল যে ঠিক আছে, দেখি একটা গল্প একদম যাকে বলে র লেখা, সেটা কেমন ভাবে পাঠক তার রিয়াক্ট করছে, যেখানে আমাকে লোকে জানবে না এই গল্পটা আমি লিখেছি। এমনি তো আমাকে খুব একটা মানুষ চেনেন না। যাই হোক, অশেষ ধন্যবাদ ফোন গল্পের আসরকে, এই আসরটা খুব ভালো লাগলো, এবং আমি ভীষণ রকম ভাবে অনেক কিছু জানলাম। অন্য গল্পগুলোও খুব ভালো লাগলো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অয়ন ভট্টাচার্য। তপনদা, হ্যাঁ বলুন। না এমনি কিছু নাই, অয়নের গল্প আমি তো পুরোটাই আছি না। আমি খালি একটা বলছি, এই নামগুলোর ক্ষেত্রে, মানে আমি তো চন্দননগরের, ওই যে লোচন ঘোষ একজন তোচন ঘোষ ছিল, সেটাই বলছি। যে যেমন অন্য নামগুলো এসছে, তেমনি এই নামটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম, যে ওই তাকে গিয়ে ধরে সে বিভিন্ন জায়গায় এরকম আর্টিস্ট এনে অনুষ্ঠান করাতো আর কি। এটা মনে পড়লো আর কি, এই জন্য বললাম। এমনি গল্প তো খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সুব্রত। তো আজকে একটা পরীক্ষামূলক অনুষ্ঠান হলো, যে এরকম ভাবে গল্পকার পেছনে থেকে তাদের গল্প অন্যজনে পাঠ করলেন। তো সব মিলে কি রকম হলো ঠিক জানি না। তো যাই হোক, সকলে উপস্থিত থেকেছেন, এবং সবাই ভালো থাকবেন। আজকে এইখানেই শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।